নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। খোয়াই জেলা কমিটির সদস্য তথা খোয়াই মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য গৌরী পালের স্মরণ সভা আজ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। আমাদের দেশের বাম গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা কমরেড মানিক সরকার অঞ্চল সম্পাদক যারা আছেন তাকে কাছে পেয়ে এই স্মরণ সভায় আমাদের মধ্যে উপস্থিত আছেন স্বার্থের সাথে সম্পর্কযুক্ত এগুলো নিয়ে আলাদা করে কথা বলতে চাই এবং সমস্যাগুলো সুরাহা করার প্রশ্নে নির্বাচিত প্রতিনিধি যারা তাদের যে ধরনের ভূমিকা গ্রহণ করা দরকার সেখানে ঘাটতি থেকে যাচ্ছে, দুর্বলতা থেকে যাচ্ছে, অসম্পূর্ণতা থেকে যাচ্ছে। এগুলো গঠনমূলক দৃষ্টিতে কারোর বিরুদ্ধে অভিযোগ জানাবার জন্য কাউকে ছোটখাটো করার মানসিকতা নিয়ে কথাগুলি না বলে সরকারের নেতৃত্ব, পার্টি নেতৃত্ব হিসেবে আমাদের দৃষ্টিতে এনে সমস্যাগুলো দ্রুত সুরাহা করবার জন্য অনুরোধ জানাই। যেটা দেখেছি জেলা পরিষদের সহ সভানেত্রী হিসাবে গোটা জেলায় ঘুরেই কমরেড গৌরী কাজ করতে অভ্যস্ত ছিল। ভানুলাল সাহা এই জেলা পরিষদের সভাপতি ছিলেন এবং সভাপতি এবং সহ সভানেত্রী দুজনের মধ্যেই কাজের প্রশ্নে দারুণ একটা সমঝোতা সেখানে গড়ে উঠেছিল। উভয়ের প্রতি সমান মর্যাদা রেখে সম্মতির ভিত্তিতে গোটা জেলায় ঘুরে তারা কাজ করবার চেষ্টা করেছেন এবং সরকারের যে লক্ষ্য পঞ্চায়েতকে ভিত্তি করে গ্রামাঞ্চলে পরিকাঠামো গড়ে তোলা এবং এর মধ্য দিয়ে গ্রামের যারা গরিব মানুষ, পেছনে পড়া মানুষ, দুর্বল মানুষ, তাদের জীবনযাত্রার মানুষ। জেলা কমিটির সদস্য তেলিয়ামুড়া এবং খোয়াই এই দুটি মহকুমা কমিটির যারা সদস্যরা আছে তাদের সকলকে একে একে শ্রদ্ধা জানানোর জন্য অনুরোধ করছি। আগরতলা পৌর নিগমের 14 নং ওয়ার্ড অন্তর্গত 2025 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের ওয়ার্ডের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এই ওয়ার্ড কমিটির সম্মানিত সদস্যগণ, দীর্ঘায়িত করার আমি বলবো আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা বা কেন্দ্রীয় যে শিক্ষানীতির ফলে শিক্ষা ব্যবস্থা যে আমূল পরিবর্তন করে সেই সুযোগটা আমাদের স্টুডেন্টকে নিতে হবে। আগে এখানে দেখা যাচ্ছে ভালো ভালো স্টুডেন্ট মাধ্যমিক 12 পাস করার পর পারিবারিক অর্থনৈতিক কারণে কিংবা অন্যান্য সুযোগের অভাবে তারা কিন্তু আর বেশি পড়াশোনা এগিয়ে যেতে পারতেন না। অনেকে বাইরে গিয়ে মেডিকেলে পড়তে হতো বা কারিগরি বিদ্যালয়ে যেতে হতো, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ে। এখন কিন্তু এটা যেতে হয় না। এখানে আমাদের রাজ্যেই প্রচুর বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, কলেজ তৈরি হয়েছে। আমাদের কারিগরি বিদ্যালয়, ডেন্টাল কলেজ, মেডিকেল কলেজ হচ্ছে প্রচুর। কাজে এখানে যারা পড়াশোনা করে ভালো রেজাল্ট করবে তারা অটোমেটিক্যালি তারা ত্রিপুরা রাজ্যের থেকেই উচ্চতর শিক্ষা গ্রহণ করতে পেরে পরবর্তী সময় পরিবারকে কিন্তু একটা রক্ষা করবে, পাশাপাশি আমাদের রাষ্ট্র ব্যবস্থা অংশগ্রহণ করতে পারবে, রাজ্যের উন্নয়নও তারা কাজ করতে পারবেন। তো আমি বলবো যারা আজকে স্টুডেন্টরা আছেন তারা যারা কষ্ট করে, অভিভাবকরা বিশেষ করে আমি বলবো প্রথম 3টা স্তর থাকে। প্রথম যেটা বলেছেন শিক্ষাগুরু হয়, বেশিরভাগ সময় বাড়িতেই থাকেন। কাজে তার মা বাবারা খুব কষ্ট করে, অনেক পরিবারকে, অনেক ছাত্রছাত্রী নিজেই মা বাবারা অত অভিজ্ঞতা থাকে না, তারা কিন্তু চেষ্টা করেন তার ছেলেমেয়েরা যাতে বড় জায়গায় বড়ভাবে পড়াশোনা করতে পারেন, উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেন, তারা কষ্ট করেন। কাজে তাদের দায়িত্ব হবে যে যত বড় উচ্চশিক্ষা শিক্ষিত হোক তাদের মানসিকতা থাকতে হবে যে মা বাবা, যে অভিভাবক আমাকে কষ্ট করে সারা দিন সময় ব্যয় করে নিজেকে কষ্ট অবক্ত রেখে নিজেকে ছাত্রছাত্রীদেরকে পড়িয়েছেন,
তাদের প্রতি লক্ষ্য রাখা, পাশাপাশি যে সমাজ ব্যবস্থা আপনাকে সহযোগিতা করেছে উচ্চশিক্ষা গ্রহণের জন্য, সেক্ষেত্রে সমাজের প্রতি দৃষ্টি রাখা, সামাজিক কাজে সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্য, শিক্ষার একটা জায়গা আছে নিজের চরিত্র গঠন করা এবং মানসিকতা তৈরি করা, যে অন্যের জন্য আমরা মানসিকতা তৈরি করতে হবে সেবামূলক কাজের জন্য। এটা শিক্ষার সঙ্গে শুধু পুঁথিগত বিদ্যায় একজন লোক শিক্ষিত বা মানুষ হয় না, তার অন্যান্য গুণাবলী বা চারিত্রিক গুণটা অবশ্যই থাকতে হবে। আগামী 29শে মে থেকে 25শে জুন পর্যন্ত সারা দেশের সঙ্গে রাজ্য জুড়ে পালিত হবে বিকশিত কৃষি সম্পর্ক অভিযান। এসছে, আমরা বিশ্বাস করি 71 মাসের ত্রিপুরাকে ত্রিপুরা স্টেট ইনস্টিটিউশন ফর নমস্কার জানিয়ে 10 মিনিট সময় দেব আমি জয়েন্টার আলোচনা আমার ফাইনাল। এই গাইডের মধ্যে বায়ো ফার্টিলাইজার দেই অর্গানিক, এটি পেস্টিসাইড স্যার, মানে বিষযুক্তিকা তৈরি নিশ্চিন্তে অনেস্টলি করুন স্যার। এই কথা কোনো মতে জানা আমরা কলা গাছে গোড়ার মধ্যে যে প্যারেটারি মিটিং, প্রস্তুতি সভা, এই প্রস্তুতি সভাতে আজকে আমাদের সাথে ছিলেন, আমার ডান দিকে যিনি বসে আছেন উনি এডিসি এলাকার কৃষি দপ্তরের মন্ত্রী আমাদের ভবরঞ্জন রিয়াং মহোদয়, আমার বাঁ দিকে যিনি আছেন ডাইরেক্টর এগ্রিকালচার, এছাড়া এখানে উপস্থিত আছেন জেলা পরিষদের সকল সভাধিপতি, সহকারী সভাধিপতি এবং জেলা পরিষদের এগ্রি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানরা এবং রাজ্য ফার্মার্স ক্লাবের প্রধান যিনি উনিও আছেন, ডাইরেক্টর এগ্রিকালচার আছেন, হর্টিকালচার আছেন, ফিশারি আছেন, এআরডিডি আছেন, এগ্রিকালচার কলেজের প্রতিনিধি আছেন, ফিশারি কলেজের প্রতিনিধি আছে, ভেটেরিনারি কলেজের প্রতিনিধি আছে, এছাড়া ICAR এবং কেবিকে প্রতিনিধি এবং বিজ্ঞানীরা আছেন। আমরা 29 মে থেকে 12 জুন পর্যন্ত সারা রাজ্যে আমরা বিকশিত কৃষি সংকল্প অভিযান অর্থাৎ ভারত কৃষি জাগরণ যাত্রা বলতে পারে, আমাদের রাজ্যে নয় সারা ভারতবর্ষ হচ্ছে। উদ্দেশ্যটা হলো কিভাবে আমরা আত্মনির্ভর হতে পারি এবং সারা দেশের মানুষ 144 কোটি মানুষকে আমরা কিভাবে খাদ্যের নিশ্চয়তা প্রদান করতে পারি। মূল জিনিস অন্ন, খাদ্যে কিভাবে নিশ্চয়তা দিতে পারি এবং এই জন্য কী কী করা উচিত এবং কেন্দ্রীয় সরকার কী করছে, আমাদের বিজ্ঞানীরা কী করছে, আমাদের দপ্তরগুলি কী করছে, এগুলি মানুষকে জানানো এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম। কখন অ্যাওয়ারনেস প্রোগ্রাম? সামনে যেটা আসছে এটা হলো খারিফ সিজন। আমাদের দুটো সিজন আছে, একটা রবি সিজন, একটা খারিফ সিজন। খারিফ সিজনের আগে আমাদের রাজ্যে কৃষকদের অ্যাওয়ারনেস করা, মানুষকে সচেতনতা দেওয়া যে আমাদের কি কি করা উচিত, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার কী করছে, আমাদের ত্রিপুরা স্টেটস রাইফেলসের দ্বাদশ বাহিনীর উদ্যোগে তেলিয়ামুড়ার ইমিউনাল ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে এক বিশেষ সিভিক অ্যাকশন কর্মসূচি সহ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। स्वागत भाषण प्रदान करें। সমাজকে সাফাই কাছে না আসতে পারে, সেজন্য আমরা PSR আমাদের सबसे पहले कॉपी पेंसिल टीम স্কুল মাঠে এখানকার লোক আপনার
মিশন রূপিণী এই এরিয়ার যারা গরিব ছাত্রছাত্রী আছে তাদেরকে আমরা আমাদের যত সামান্য স্কুল ব্যাগ, খাতা, পেন্সিল, কলম দিয়ে আমরা সাহায্য করব। এখানকার যারা গরিব মহিলারা আছেন, মায়েরা আছেন, বোনেরা আছেন, তাদেরকে আমরা তাদের পরিধানের যেমন পাঁচরা আমরা দিয়ে সাহায্য করব এবং যারা পুরুষ আছে গরিব তাদেরকে আমরা ধুতি দিয়ে সাহায্য করব। আমরা পিএসআর আমাদের যেখানে ক্যাম্প থাকে ক্যাম্পের পার্শ্ববর্তী এলাকাতে স্কুল, মার্কেট এইসব এরিয়াতে আমরা পঞ্চায়েত অফিস সেখানে আমরা মাঝে মধ্যে প্রয়াস মিটিং করি। প্রয়াস মিটিংয়ের মাধ্যমে সমাজের মধ্যে আজকালকে আমরা দেখতে পাচ্ছি ড্রাগের নেশার যে প্রকোপ, সেই প্রকোপ থেকে মানুষকে বিরত করা, মানুষকে যাতে আমরা সেই নেশা থেকে দূরে সরাতে পারি তার জন্য আমরা মাঝে মধ্যে আমরা প্রয়াস মিটিং করি আমাদের ক্যাম্পের পার্শ্ববর্তী এরিয়াগুলোতে। সেখানকার যুবকদেরকে নিয়ে, সেখানকার যারা বয়স্ক লোক, ভাইয়েরা সবাইকে নিয়ে আমরা ওই এরিয়াতে যারা নেশা মুক্ত হতে পারে তার জন্য চেষ্টা করি। কুমারঘাট মহকুমার অন্তর্গত ফটিকরায় বিধানসভা কেন্দ্রে রাজনগর গ্রামে এক বিতর্কিত ব্যবসার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় বাসিন্দারা। দেখুন, আমার বাড়ির ঠিক অপোজিটে ওনার এই ফার্মটা করেছে, পাশাপাশি ঘনবসতির পাশাপাশি অনেক বাড়িঘর এখানে আছে। কিন্তু এটা এই শুকরের ফার্মের যে দুর্গন্ধ, আমরা কি হয় দরজা জানালা সব বন্ধ করে রাখতে হয়। আমার বাড়িতে আমার বাবা আছে, বয়স্ক বাবা, মা আছে বয়স্ক, ওরা বাইরে একটু বসে হাওয়া খাবে এই সুবিধাও নেই, ঘরের ভিতরে দরজা বন্ধ করেই থাকতে হয়। আমি শুনেছি এখানে একটা ব্লক তৈরি করার মেশিন ইনস্টল করেছেন, কিন্তু এটা যদি বিকট শব্দ হয় তাহলে তো আশেপাশের মানুষের আবার অসুবিধা হবে। ওনার নাম তো অভিজিৎ ঘোষ, উনি দাঁতের ডাক্তার। এইটার ব্যাপারে আমার ততটুকু নলেজ মানে জ্ঞান নেই, এটা ফরেস্ট ডিপার্টমেন্ট ভালো বলতে পারবে, ওদের পালা যায় কি না যায়, এই সম্পূর্ণটা ফরেস্ট ডিপার্টমেন্টের আওতায় পড়ে। আমার অতটুকু অভিজ্ঞতা নেই। আপনার কি শুনেছি ও ওনার বাড়িতে সব কিছু আছে। দেখেন, আমরা চাইছি উনি ওনার ব্যবসা করুক, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু উনি এটা তো চিন্তা করতে হবে পাশাপাশি একটা ঘনবসতির মধ্যে শোয়ার পারলে যে একটা দুর্গন্ধ বের হয়, ওইটাতে আমরা যদি আমাদের কোনো অসুবিধা বন্ধ করতে পারে, দুর্গন্ধ না হয়, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু এটাতে উনি তো এই সিস্টেমে করেননি এখন পর্যন্ত। ওটাতে যদি পাশাপাশি বাড়িঘরের দুর্গন্ধটা আসলে মানুষ খাওয়াতে বসলো, মানুষ ঘরে বসতে পারছে না, মাছির যন্ত্রণা, গন্ধের যন্ত্রণা, সব কিছু নিয়ে একটা বিভৎসকর দিন যাপন আমরা এখন করতেছি। আমরা অনুপ চৌধুরী।
আগরতলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অঙ্গ হিসাবে আজ লুডো খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রেস ক্লাবে এবং খেলা শেষে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করলেন বিষ্ণুপদ বণিক, রানার্স শ্রীশান্ত চক্রবর্তী ও তৃতীয় স্থান অর্জন করলেন স্বরূপা নাহা। আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, আজকে শুক্রবার দেব না, তো আমি প্রথমে পুরা না তো একটু তোলো। স্পোর্টস কমিটির সম্মানিত চেয়ারম্যান গৌরব ঘোষ মহোদয় রয়েছেন, আগরতলা প্রেস ক্লাবের সহ সম্পাদক, কোষাধ্যক্ষ, সদস্যবৃন্দ এবং স্পোর্টস কমিটির যারা রয়েছেন সবাইকে আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমার ব্যক্তিগত তরফ থেকে ওদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে থেকে ইনডোর গেম শুরু হচ্ছে আগরতলা প্রেস ক্লাবে এবং প্রত্যেক মাসে মাসে এটা চলবে, একটা একটা করে চলবে। তো এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, এর আগেও হয়েছে, তো আগামীতেও হবে এটা। তো আমরা বলবো যে যেটা আমাদের চেয়ারম্যান বলছেন যে সংখ্যাটা বাড়ানোর জন্য আমি বলবো যে সবাই যাতে আপনারা আসুন, আপনারা খেলাধুলায় অংশ নেন। সাংবাদিকতা জায়গায় থাকবে, তার মাঝেও একটু মাইন্ড রিফ্রেশের দরকার আছে সবারই। একটু খেলাধুলা করলেন সবাই মিলে, একটু আনন্দ ফুর্তি আমরা সবাই মিলে করব। তো এই জন্যই আমাদের এই যে ইনডোর গেম বা কালকে যেটা হচ্ছে ফুটবল ম্যাচ এগুলো হচ্ছে এবং আগামী দিনে আরও ভালো ভালো প্রোগ্রাম আগরতলা প্রেস ক্লাব করবে। তো আমি বলবো যে আপনারা সবাই মিলে এনজয় করুন এবং সবাই মিলে সাথে থাকুন, সবাই মিলে আরও বেশি বেশি করে অংশ নিন। আমি আজকে থেকে ইনডোর গেমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করলাম। 7 দিনের শিশুর সফল অস্ত্রোপচার হাপানিয়া হাসপাতালে। আমার নাম রিপন সূত্রধর, আমার বাড়ি রানী খামার, রামকৃষ্ণপুর। আমাদের এমনি সবকিছু ঠিকই ছিল। IGM এ চেক আপ করার পরে তারা সবকিছু কইছে নর্মাল, ঠিক আছে। তো ওইখানে আমরা যখন ভর্তি হওয়ার ডেট দিছে আমরা ওইখানে গেছি। যেদিন 9 তারিখ 10 তারিখ কইছে যে ডেলিভারি করবে, 9 তারিখ ভর্তি হইতে, আমরা 9 তারিখ ভর্তি হয়েছি, 10 তারিখ ডেলিভারি হয়েছে। ডেলিভারির 2 দিন পরে বাচ্চা কিছু খাইতে পারে না, খাইলেই উল্টি করে দেয়। যার কারণে এখানে NICU-তে বাচ্চাকে নিয়ে যাওয়া হয়। তো এখানে বড় মেয়ে তারা দেখে হয়েছে যে ওয়াশ করে দিছিল, ওয়াশ করে দিয়া একটা ড্রপ দিছিল। তারপরে মানে আবার ওই দিন পায়খানা পেচ্ছাপ করছে, সারাদিন বমি একটু করছে না। সন্ধ্যার দিকে আবার সেম বমি শুরু হয়। বমি হওয়ার পরে আবার তারা NICU-তে নিয়ে যায়। তো এখানে NICU-তে নিয়ে যাওয়ার পরে তারা কইছে যে ভর্তি রাখতে হবে। তো এখানে ভর্তি রাখছি আমরা। ভর্তি রাখার পরে বড় গোপা ম্যাম আসছিল, উনি আয়া দেখে একটা পরীক্ষা করেছে, এক্সরে করেছে, করে তাই কইছে যে পরের দিন আয়া দেখছিল, দেখে কইছে যে আপনার বাচ্চার পেটের ভিতরে একটা নারী পেঁচ লেগে আছে। এইটার লেগে আমরা আবার দ্বিতীয়বার এটা মানে পরীক্ষাটি করুন রিটার্ন। তো সেম পরীক্ষা পরের দিন আবার ম্যামে করাইছে আর্জেন্টলি, করাইয়া কইছে যে আমরা স্যারের নাম কইছে, স্যারের কাছে রেফার করতেছি। আমার কাছে উনি আবার নাম্বার দিয়ে দিচ্ছেন স্যারের। তো আমরা ওইখান থেকে এখানে রেফার করা হয়েছে। তো স্যারের পরের দিন আমরা সাথে কথা কইছে, কথা কওয়ার পরে স্যারে কইছে যে স্যারও 2টা পরীক্ষা করাইছে, পরে কইছে যে এইটাই ঠিক।
এখন অপারেশন করতে লাগবে। তারপর অপারেশন করা হয়েছে। আজকে অপারেশন হয়েছে, কদিন হয়েছে? 9 দিন। কিরকম আছে এখন? তো ভালো আছে আমার ছেলে, অনেকটা ভালো আছে আগের থেকে। নমস্কার, আমি ডক্টর অমিন্দ বসাক, এখানে পেডিয়াট্রিক সার্জন। অ্যাকচুয়ালি বাচ্চাটাকে আইজিএম থেকে রেফার করেছিল পেডিয়াট্রিশিয়ান ডক্টর গোপা ম্যাডাম। তো উনি ওখান থেকে রেফার করেছিল এজ এ সাসপেক্টেড কেস অফ ডিউরেনাল অ্যাট্রেসিয়া বা ইন্টেস্টিনাল ম্যালনোট্রিশন, মানে বাচ্চা নাড়িভুঁড়িতে কোথাও না কোথাও বাধা আছে, এটা সাসপেক্ট, মানে এটা সন্দেহ করে বাচ্চাকে এখানে রেফার করা হয়েছিল। এখানে আসার পরে বাচ্চার মা বাবাকে যখন জিজ্ঞেস করলাম বাচ্চার কি হয়েছিল, কি সিমটম ছিল, তো মা বাবা বলছিল যে বাচ্চা নাকি জন্মের পরই যখন বুকে দুধ দিয়েছিল তখন কন্টিনিউয়াসলি বমি করছিল। আর এখানে আমি আসার পরে দেখলাম যে বমিটা পিত্তি কালারের, যেটা এটা খুবই খারাপ। পিত্তি কালারের বমিটা, এই যে সিমটমটা, এটা বাচ্চার নবজাত শিশুর পিত্তি কালারের বমি হওয়াটা খুবই আনইউজুয়াল এবং খুবই বাজে। মানে ইট সাজেস্ট সাম সার্জিক্যাল কমপ্লিকেশন, কোনো একটা কিছু সার্জিক্যাল কিছু একটা হয়েছে, ওটা আমরা বুঝতে পারি। তো তখন আমি বাচ্চাকে এডমিট করে নিলাম আমাদের এখানে। এডমিট করে ইউএসজি করলাম ইমিডিয়েটলি। আমরা যখন আল্ট্রাসাউন্ড করলাম তখন আল্ট্রাসাউন্ডে আমরা দেখলাম বাচ্চার পেটের ভিতরে যে ক্ষুদ্রতম নালী বলি, স্মল ইন্টেস্টাইন, এটা পুরোপুরি ঘুরপাক খেয়ে গেছিল, মানে 1.5 টার্ন টুইস্ট হয়ে গেছিল। তো এটা যদি বেশি দিন না রাখা হতো তাহলে ওই নাড়িগুলো পুরো পচন লেগে যেত এবং বাচ্চাকে বাঁচানো তো ইম্পসিবল ছিল। তো আমি ইউএসজি করানোর পর রিপোর্ট দেখে ইমিডিয়েটলি মা বাবাকে কাউন্সেলিং করলাম যে বাচ্চার এই কন্ডিশন, ইমার্জেন্সি সার্জারি করতে হবে। তো এই মতে আমরা সেকেন্ড ডে, মানে বাচ্চার বয়স যখন 7 দিন ছিল, এখানে আসার 2 দিনের মাথায় আমরা ইনভেস্টিগেশন করে বাচ্চাকে অপারেশন করতে নিলাম। প্রায় 2 ঘন্টার মতো লেগেছে অপারেশন করতে। নাড়ি ভুড়ি সব যেগুলো ডান দিকে ছিল এগুলোকে বাঁ দিকে করলাম, মানে যেটা স্বাভাবিকভাবে থাকে ওগুলোকে আমরা স্বাভাবিক করলাম। বাচ্চার জন্মগতভাবে কিন্তু যে নাড়িগুলি ডান দিকে থাকার কথা এগুলো বাঁ দিকে ছিল, আর বাঁ দিকের নাড়িগুলো ডান দিকে ছিল। এটা ইন্টেস্টিনাল ম্যালরোটেশন বলে, মেডিকেল সায়েন্সে আমরা এটাকে বলি ইন্টেস্টিনাল ম্যালরোটেশন উইথ মিডগাট ভলভুলাস। তো এটা খুবই একটা ইমার্জেন্সি কন্ডিশন এবং খুবই রেয়ারও বলতে পারেন। বাচ্চাকে অপারেশন করে এত ছোট বয়সে, বাচ্চার বয়স যখন 7 দিন, ডে 7 অফ লাইফ, তখন অপারেশন করার পরে এখন বাচ্চা সুস্থ আছে, এটাই আমাদের একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। এটা আমার না শুধু, এটা পুরা ক্রেডিট যাচ্ছে কেএমসি হাসপাতালের, প্লাস এসএনসিউ সিস্টার স্টাফ যারা আছে ওরা তো খুবই ভালো হেল্প করেছে। এই বাচ্চাকে কেমলা করা ইজ রিয়েলি এ চ্যালেঞ্জিং টাস্ক। ওরা এখানে রেখে কেমলা করেছে, বাচ্চাকে সময় মতো ফ্লুইড দিয়েছে, অ্যান্টিবায়োটিক চলেছে। তো এসএনসিউ সিস্টার প্লাস ওটি সিস্টার প্লাস আমাদের টিম, পেডিয়াট্রিক সার্জারি টিম প্লাস কেএমসির অন্যান্য যারা স্টাফ আছে, সবার জন্য এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট, এটাই বলতে চাই। আর এটা ভালো হয়েছে, এটা একমাত্র কারণ হচ্ছে টাইমলি রেফারেল, মানে আইজিএম এ যখনই ওরা সন্দেহ করেছিল পেডিয়াট্রিশিয়ান, তখনই ওরা রেফার করে দিয়েছে। এটা যদি ডিলে হতো, ধরুন আরো 4 দিনের মাথায় রেফার করে, সেটা যদি 7 দিন বা 10 দিনের মাথায় রেফার করা হতো তাহলে পেটের ভিতরে যে ক্ষুদ্র নাড়িগুলো ছিল ওগুলো অলরেডি পচন লেগে যেত। সো আর্লি রেফারেল এবং আর্লি ডায়াগনোসিস অ্যান্ড আর্লি ট্রিটমেন্ট ইজ দ্য কি টু সাকসেস। ঠিক আছে, তো সবসময় যখনই বাচ্চা, যে কোনো নবজাত শিশু হোক, এনি পেডিয়াট্রিক পেশেন্ট, যখনই দেখবেন কিছু অস্বাভাবিক কিছু চলছে, সাথে সাথে ডাক্তারের কাছে যেতে হবে এবং অ্যাকর্ডিংলি ওই ডাক্তার যদি দেখে যে কোনো সার্জিক্যাল কন্ডিশন, ইমিডিয়েটলি পেডিয়াট্রিক সার্জনের সাথে কনসাল্ট করে নেওয়া উচিত। না হলে ডিলে যদি হয় এটা কিন্তু প্রগনোসিস খুব বাজে হয়ে যায়। সো এটাই আমি বলতে চাই যে আর্লি ডায়াগনোসিস, আর্লি ট্রিটমেন্ট এবং আর্লি রেফারেল ইজ দ্য কি টু সাকসেস। দিস ইজ দ্য বেস্ট এক্সাম্পল। এই বাচ্চা একটা বেস্ট এক্সাম্পল যে খুব বাজে কন্ডিশন থেকেও বাচ্চাকে আমরা এখন সুস্থ করতে পেরেছি। আগেও আপনারা এই ধরনের কিছু বেশ এরকম, হ্যাঁ, এখন তারা কিরকম রয়েছে? এখন ভালো আছে বাচ্চা। এর থেকেও বাজে বাচ্চা এখানে এসেছিল, আমরা অপারেশন করেছি, ভালো বাচ্চা এখনো ভালো আছে। এখন ওদের বয়স 2-3 বছর হয়ে গেছে। সো রেজাল্ট ইজ গুড। হ্যাঁ, কয়েকটা বাচ্চা আছে যেটা আমাদের অনেক প্রচেষ্টার পরেও বাচ্চাকে আমরা ঠিক করে তুলতে পারি না। এটা সব ফিল্ডে এটা অ্যাপ্লিকেবল। এটা আমাদের ফিল্ড না, এটা মেডিসিনেও সেম, সার্জারিতেও সেম, গাইনিতেও সেম। সব ফিল্ডে কিছু না কিছু 1-2% ফেলিওর রেট থাকেই। এখানেও সেম, 100% কেউ সাকসেস রেট দিতে পারবে না। তো হ্যাঁ, বাট এতটুকু বলতে পারি যে এখানে অনেক বাচ্চাই খুব বিরল রোগ থেকে ভালো হয়ে গেছে। এটাই আমাদের একটা অ্যাচিভমেন্ট আর কি টিএমসি হাসপাতালে। ত্রিপুরার মধ্যে এখানেই শুধু হাপানিয়াতেই শুধু পেডিয়াট্রিক বা নিওনেটাল সার্জারি হচ্ছে এবং সফলভাবেই হচ্ছে। চাকরির পরিসংখ্যান নিয়ে মুখ্যমন্ত্রী একবার একরকম বক্তব্য। এই বিষয় নিয়ে শ্বেতপত্র দাবি করে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সাংবাদিক সম্মেলন।
সেখানে 3 থেকে 4 বছর চলে যাচ্ছে। এর বাইরে বিভিন্ন সময় ইন্টারভিউর নামে এই সরকারটা কত বড় একটা দেউলিয়া সরকার, এই সরকারটা কত বড় একটা প্রতারণার সরকার। বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরের ইন্টারভিউর নামে তারা বেকারদের কাছ থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে। আমরা সব বিভিন্ন সময় দেখি স্টেট কোঅপারেটিভ ব্যাংক, জিআরবিটির কথা বলুন, জিআরএস এর কথা বলুন, এসটিডিটির কথা বলুন, বিভিন্ন সময় ট্যাটের কথা বলুন, বিভিন্ন দপ্তরে টিপিএসসির কথা বলুন, যে যে দপ্তরের ইন্টারভিউর নাম নেওয়া হয়, নাম করে ইন্টারভিউ ডাকা হয়, সেখানে যুবকদের কাছ থেকে, এই নিরীহ গরিব অসহায় যুবকদের কাছ থেকে, যাদের কাছে টাকা নেই, যারা অর্থ উপার্জন করেন না, তাদের কাছ থেকে তারা টাকা উপার্জন করছেন। সাম্প্রতিক একটা ঘটনা আপনাদেরকে বলি। এই 2025-26 সালে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে গর্বের সঙ্গে অহংকার সঙ্গে বলছেন যে আগে সরকার বলতেন নার্স নার্স নার্সিং, আমরা এখন এই শব্দটাকে বাদ দিয়ে দিয়েছি, আমরা বলছি যে নার্সিং অফিসার। ভালো কথা, নার্সিং অফিসার আপনারা নাম দিয়েছে। এই নার্সিং অফিসারের নাম দিয়ে ধরুন তারা এই দেখলাম সাম্প্রতিক কালে নার্সিং নিয়োগ করবেন তারা, সেখানে তারা ক্যাটাগরি ভাগ করেছে, এমএসসি, বিএসসি নার্সিং, জেএনএম নার্সিং, এএনএম নার্সিং। এবার দেখা গেছে আমি যদি নার্সিং হয়ে 5টা ডিপার্টমেন্টে তারা ক্যাটাগরিতে ভাগ করছে। এই ভাগ করার পর 5টা ডিপার্টমেন্টে যদি আমি বা একটা বেকার যদি সেখানে তার চাকরির জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য তার ফর্ম ফিল আপ করে, সেখানে পার ক্যান্ডিডেটকে 200 টাকা করে দিতে হবে। তাহলে একটা ক্যান্ডিডেট 5 জায়গায় ফর্ম ফিল আপ করলে তাকে 200 টাকা করে 1000 টাকা দিতে হচ্ছে। আমি তো চাকরি যদিও পাই, একটাতে পাবো, 5টাতে পাবো না, আবার নাও পাই। সিআইটিও রাজ্য অফিসে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য কমিটির সদস্য গৌরী পালে স্মরণ সভা করা হয়। এখানে এই ধরনের সভা করার জন্য মানসিকভাবে আমরা প্রস্তুত ছিলাম না। আমরা ভাবতেও পারিনি এই অসময়ে আমাদের সাথী রাজ্য কমিটির অন্যতম সদস্যা কমরেড গৌরী পাল আমাদেরকে ছেড়ে চলে যাবেন। সেই গৌরী পাল গত রাজ্য কমিটির সভায় এসেছিলেন। আমাদের রাজ্যে যে একটা সন্ত্রাস আবহ, এই পরিস্থিতির মধ্যে সংগঠনকে কিভাবে মজবুত করা যায়, সংগঠনের কাজকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, এখানে আলোচনা করেছিলেন। এবং খোয়াই মহকুমার মধ্যে যেই ধরনের দুষ্কৃতীরা বিভিন্নভাবে আমাদের নারী আন্দোলনের যারা কাজ করছেন তাদেরকে বিভিন্নভাবে হুমকি দিয়ে থাকেন, প্রায় সময়ই কাজ করতে সমস্যা হচ্ছে কিন্তু থেমে থাকেনি, সেখানে এগিয়ে গিয়েছিলেন। এই বার্তা গত রাজ্য কমিটির সভায়ও কমরেড গৌরী পাল দিয়ে গিয়েছিলেন। আজকে গৌরী পাল নেই, আজকে আমরা ভাবতেও পারছি না যে তার স্মরণ সভা আমাদের করতে হবে। কমরেড গৌরী পাল ছিলেন সংগঠক, যুবক আন্দোলনের মাধ্যমে আসলে পরেও নারী সংগঠনের অগ্রণী কর্মী ছিলেন। প্রশাসনের দায়িত্বের সঙ্গে আমাদের সংগঠনের কাজে কোনো ঘাটতি ছিল না। খোয়াই মহকুমা সন্ত্রাস এলাকা, সম্পূর্ণ এলাকা ঘুরে উনি সংগঠনের কাজ করেছিলেন, সংগঠনকে শক্তিশালী করার জন্য নারীদের। বিয়ের 3 মাস পর থেকে যৌতুকের জন্য নতুন বউকে অত্যাচার করতে শুরু করলেন ধলেশ্বরের নিবাসিনী সুজিত সাহার ছেলে শুভঙ্কর সাহা সহ তার পরিবার। বিয়ে হয়েছে 20 ফেব্রুয়ারি 2025-এ, হ্যাঁ, এবং বৌভাতে হয়েছে 23 তারিখ ফেব্রুয়ারি। বৌভাতের পর থেকেই তার প্রতি
ডাউরি মানে যৌতুক চাওয়ার জন্য একটা টেন্টেটিভ তৈরি হয়েছে বাড়িতে। এরপর ওরা আড়ালে আসলো, আড়াল পর ঘুরে যাওয়ার পর থেকে আরো পেশা দিয়ে আরম্ভ করেছে। বলছে তুমি আমার 10 লাখ টাকা দাও, নাহলে তোমার প্রবলেম হবে। এবং তাদের ফ্যামিলির 4 জন দেখেছে, 4 জন একই বিহেভিয়ারের লোক। এই 4 জনই একই বিহেভিয়ার। ফ্যামিলিতে 1 জন 2 জন থাকে, তারা 4 জন মিলিতে পারে আমার মেয়েরে ভীষণ জুলুম করতো। 10 লাখ দাও, আদারওয়াইজ ইউ মেক এ কারি, তুমি তুলে আমার একটা বড় ফ্ল্যাট বানাই দাও, ছেলের এবং মা। আর পিন পয়েন্ট হইল আপনার মা এবং মেয়ে। তারা মেয়েরে ভীষণ অত্যাচার করতো। তো 1 মাস চৈত মাস গেল, এরপর থেকে মেয়েরে 12 তারিখ থেকে অত্যাচার আরম্ভ করেছে, ফিজিক্যাল টর্চারিং আরম্ভ করেছে। এরপর 16 তারিখে যে টর্চারিং করছে, এটা সে পুলিশ হেল্পলাইনে একসাথে হেল্প করে ওর সঙ্গে চেয়ারম্যান কথা বলেছে। পুলিশ কিছু করতে পারে না হয়তো। এরপরে 7 তারিখ সে ভাবছে আমরা এখানে বেঁচে থাকতে পারবো না, আমি চলে যাব। সকালবেলা গর্তে বেরিয়ে শাশুড়ি আমি চলে যাব, আমি তোমরা টাকলাই মরে যাবো, তুমি কাজ করো, আমার স্বর্ণটা আমার দিয়ে দেবো। কয় না, তোমার স্বর্ণটা দেওয়া হবে না, তুমি চলে যাও, আর আসবে না এখান থেকে আমার বাড়িতে। এরপর আমরা এফআইআর করলাম। এফআইআর করার পর তারা নানানভাবে আমাদের মোবাইল হোয়াটসঅ্যাপগুলো ব্লক করছে। ব্লক করে আমাদের নানান অন্য মোবাইল থেকে ট্রেনিং দেওয়া আরম্ভ করলো। এবং আমাদের যত হোয়াটসঅ্যাপ আছে, হ্যাঁ, তাদের প্রতি ট্রেনিং দেওয়া আরম্ভ করলো মোবাইলে, যে আমি মনিকা হাজব্যান্ড, আমি মনিকাকে আমার এখানে পাঠাও, আমাদের টাকা লাগবে 10 লাখ টাকা ইমিডিয়েটলি। এরপর আমরা করলাম কি, এই 17 তারিখের যখন স্বর্ণ না নিয়ে আইয়া পড়লো, তখন কি করলো, ও আমার বাড়িতে, এখন আমার বাড়িতে। এবং তারা পুলিশ এসে কেস করেছে। কেস করার পর ওই ইস্ট মুভমেন্টস কেস করছে। এরপর তাদের দেখা দিয়ে আমি কি করলাম, আমরাও ওয়েস্ট কোতোয়ালি করছি এফআইআর। আমাদের এফআইআরটা অলরেডি ইস্যু হয়ে গেছে, রুলস ইয়াতে 41 রেজি হয়ে গেছে। এরপরে তারা কি করছে, ইস্ট কোতোয়ালি আমাদেরও ডাকছে, আমাদের বক্তব্য আমরা পেশ করেছি। আমরা ছেলের ড্রব্যাক গুলো বলেছি, যে ছেলের এই গুণা কত, তার নানান প্রবলেম, এইজ তুমি লুকাই দিচ্ছ, তার চর্মরোগ আছে, সেক্সুয়াল ইনফার্টিলিটি, হ্যাঁ, এরপর সেই ক্যান নট মুভ অ্যালন, এইসব দিয়ে আমরা তাদের বক্তব্য পেশ করেছি আর কি। করবো তারা কি করলো, আমাদের কোনো কর্ণপাতি করে না, এবং এই যে কিছু মীমাংসার জন্য কোনো অ্যাডভান্টেজ নেই ওদের, শুধু আমাদের উপরে ক্রিয়েট করছে। হ্যাঁ, তো সব তোমাদের দোষ। ওই শ্বশুরবাড়ি তারা ওই ফটো তুলে, ছেলে সহ, ছেলে আরো ডেঞ্জারাস। এরপরে কি করলো, ওরা একদিন আমরা ইয়া করলো, ওইটা ওই কয় তারিখ ছিল জানি না, হোলির দিন, হোলির দিন ওর সব তো স্বর্ণগোনা নিয়েছে। হোলির দিন কি করলো, একটা ইয়া থাকে, কি কয় মেয়েদের মঙ্গলসূত্র থাকে, যে এটা বলছে এটা দিয়ে দাও, এটা ময়লা হয়ে যাবে, এটা তাদের দেওয়া জিনিস ছিল আর কি। মঙ্গলসূত্র রিমুভ করা যায় না আর কি। তো এরা জোর করে নিয়েছে, নানানভাবে শারীরিক এবং মানসিক অত্যাচার করছে, যেটা ইনটলারেন্স। ও তো প্রায় আমার সাথে কি বলবো, যেখানে যাই, যেখানে আমি যেখানে বিয়ের পরের দিন ও বলে জাস্ট অ্যাজ এ ফ্রেন্ড থাকতে সবসময়, হাত জোর করে বলে জাস্ট অ্যাজ এ ফ্রেন্ড তুমি থাকো, আর কদিন পরে বলে ডিভোর্স সই করে চলে যায়, এটা বলে সবসময় প্রায়। আর বলে যার যার থাল, তোমার থালটা দাও, আমার থালটাও দুটো বলে সবসময়। আর অত্যাচার কিছু কি, এটা তো কিছু করেনি, বাট একদিন টুল নিয়ে উপরে উঠিয়েছিল, বাট এটা পারেনি করতে। আর প্রায় বলে বাবাকে বলো টাকা দিতে কোনো যাওয়ার জন্য, ফ্ল্যাট বানানোর জন্য ডিমান্ড চায়। এখন বিজনেস বন্ধ, দোকান বন্ধ করে বলো ফ্ল্যাট, সব বাড়ি বাড়ি গিয়ে শুধু বলে ফ্ল্যাটের কথা। কি চান? আমরা বিচার চাই, এটা সিভিয়ার পানিশমেন্ট।
আর ও বোনটা প্রায় ফটো তুলে মোবাইল দিয়ে ঘরে এসে। ও বোনটাকে আমি চাই আরো বিচার দেওয়ার জন্য, সিভিল পানিশমেন্ট। চলে এসেছেন কেন? ওরা অত্যাচার করছে, এর জন্য আমি থাকতে পারছি না। ওরা প্রায় কি করব বলে, কি শুধু ফটো তুলে, যেখানে বসি এখানে ছবি তুলবে। ও বোনটা তার 4 জনে মিলে শুধু অত্যাচার করবে। অত্যাচারটা কিরকম? অনেকভাবে তো অত্যাচার করে, আপনারটা কিরকম কি ছিল বলেন? পণের জন্য অত্যাচার করে নাকি? টাকার জন্য শুধু ফ্ল্যাট চা কেমন লামাই দিতে বুঝছিস? কেমন লামাই দিছে হাত তুলছেন আপনার গায়ে? না এই তুলছিল চেয়ারটা মারতে পারছে না, টুলটা নিয়ে করেনি। দরজা বন্ধ করে রাখে মাঝে মাঝে। হ্যাঁ, দরজা বন্ধ করে রাখে। ও একই একলা করে। হ্যাঁ, দরজা বন্ধ করে যাতে কেন করে এগুলা? কিছু ও শুধু মার সাথেই ঘুমায়। ও শুধু ঘুমায় না, কিন্তু মার সাথে ঘুমায়। 12টা বন্ধ, টিভি অফ কইরা লাইট অফ কইরা টিভি দেখে সব বন্ধ করে টিভি দেখে। না, আপনার সাথে এরকম কেন করছে কি কিছু বুঝতে পারছেন আপনি? এটা তো বুঝতে পারিনি সেটা। কোনো দাবি দাবা কিছু করে? এখন সব হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার ব্লক করে। না, দাবি বলছি ওই তো 10 লাখ টাকা চাইছে বিজনেস করার জন্য, বাড়িতে ফ্ল্যাট বানানোর জন্য। আপনারা কইছি তুমি কওডি 10 লাখ টাকা চাইছে, যদি কো বল, যেটা সত্য এটা বলবি তো। স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের উদ্যোগে ডাকারজোলা সিএইচসি সেন্টারে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। সেখানে বিভিন্ন পরিষেবা দেওয়া হয়। ENT স্পেশালিস্ট ডক্টর সুকুমার দেববর্মা রোগী দেখছেন। আবারও সশস্ত্র ডাকাতি, জনমনে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। এবারে ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে কদমতলা থানাধীন পশ্চিম লালছড়া গ্রামের 3 নং ওয়ার্ড এলাকায়। কালকে রাত্রেবেলা আমরা রাত্রেবেলা তো দরজা লাগাই ঘুমাইছি, ঘরের মধ্যে ফ্যানও জ্বালানি আছিল আমার। তো আমি তো এই রুমে ঘুমাইছি, তো তখন তারা আইসে আইয়া দরজা ভাঙছে। দরজা ভাঙিয়া কিতা করছে, তো আমার টর্চ জ্বালাইছে। তো আমার মুখের দিকে তারা টর্চ মারছে, টর্চ মাইরা রয়েছে, গরম দরকার আছিল মাইরা রয়েছে। তো আমার তখন আমার কিতা করছে, তারা লগে লগে আমার কোনো কথা না হইয়া তখন আমি জিজ্ঞেসি খেয়ে তোমরা কই থেকে আইছো কারা? তখন তারা কিতা করছে, আমার হাত বাঁধছে, মুখ বাঁধছে, পা বান্ধি লাইছে। বান্ধিয়া কইছে তুই চুপ থাক, তুই কোনো কথা কইবে না। যদি তুই কোনো কথা কস বা চিৎকার দেস তাইলে তোর বাবারে আমরা মারি লাইম। হ্যাঁ, তা আমার তো কিচ্ছু করার নেই, আমার আছে আমার বাবা মা সবের আগে। তো আমি কিতা হচ্ছে তারা কিছু তারা কথায় মানে তারা কথাটা শুনি না, কোনো কিচ্ছু হয়েছে না। তা আমার খালি তারা জিজ্ঞাসা শোনা হয় আমি আমরা কাছে কিচ্ছু নাই, আমরা খুব গরিব মানুষ, এরকম তারা আমি হইছি। আর বাবারে শুনছি তারা এখানে এখন টাকা হই টাকা দেওয়ার লেগে। আমি তারপরে তারা যখন আমি হয়েছি কিচ্ছু নাই, তখন তারা কিতা করছে, এখানে যে আমার শখে আছে গ্লাসটা আছে ড্রয়ারে আছে সব কিছু খুলছে। খুলিয়া তারা তছনছ করে মানে যা পাইছে টাকা পয়সা হইন প্লাস সোনা গয়না যাই আসিল সব তারা লইছে। তা লইয়া এরপরে তারা আমার কইছে যে কিটা ওই মানে আর কই শোনা আছে আর কই শোনা আছে, নাইলে তোর বাবারে আমরা মারিলাম। আমি একদম সত্যি কথা কই, আর যা আসলো তোমরা নিছো গিয়া, আর আমরার কাছে এখন বর্তমানে কিচ্ছু নাই মানে কিচ্ছু নাই। তো এরপরে তারা কি তারা ট্রস মারা তো আসলো, আমার মুখের দিকে চাইয়া দেখছে আমার খানের মধ্যে আছে। তো খানেরটিও তারা খুললা নেওয়ার পরে এরপরে তারা আমারে কইছে শুন তুই কোনো চিৎকার কিছু দিবে না, আমরা তুই একটা মেয়ে মানুষ এটাও আমরা বুঝি, আর
তুইও কর, এটা মনে করিস না যে আমরা মানে তোরার কোনো ক্ষতি করার লেগে আইছি, তোরার মানুষের কোনো ক্ষতি করতাম না, তোরা এটা আমরা একটা মজবুরি আছিল, আমরা ঘরে আমরা মা বোন আছে, তো একটা আমার মজবুরি আছিল, মজবুরির কারণে আমরা আইছি, নাইলে এরকম কাজ আমরা করলাম না। তারপরে তারা আমরা বান্ধিয়া এরপরে গেছে গিয়া, তো এরপরে আমি আমার হাত তারা গেছে গিয়া, তো হাত তো এইরকম আমার হাতটা বান্ধা আছিল। এরপরে আমি পা খুলছি, পা খুললা এইরকমই পাটা খুলছি, খুললা হাত খুব টাইট করে বাঁধছে, কষলা কষলি গুছতে কইরা অনেক কষ্ট হাতটা খুলছি, খুললা মুখ খুলি এরপরে আইছি বাবার কাছে, এই ঘর বাবারে হাত পা মুখ খুললা দিছি। কটার সময় ঘটনাটা? তারা যখন গেছে তখন আমি দেখছি 3টা বাজে, তার মানে আনুমানিক তারা 2টা উঠে আইছে। এরপরে উঠে চুপ থাক চিল্লাই চালাইলে, কিন্তু তোর বাবারে আমরা মারিলাইমো ফাটিলাইমো, এরপরে আর আমি খবরের জেরে গ্রেফতার 7 বছরের শিশুকন্যা ধর্ষণে অভিযুক্ত প্রসেনজিৎ পাল। মধ্য ডুকলিয়া এলাকায় নাবালিকা ধর্ষণ কাণ্ডে পশ্চিম মহিলা থানায় অবশেষে গ্রেফতার অভিযুক্ত প্রসেনজিৎ পাল। গত 19 তারিখে মহিলা থানা আগরতলা পশ্চিম মহিলা থানাতে একটি অভিযোগ হয় যে একটি নাবালিকা ধর্ষণ হয়েছে। তো ঘটনা বিস্তারিত যেভাবে অভিযোগ করা হয়েছে সেটা হচ্ছে প্রকৃত ঘটনা হচ্ছে 9 তারিখে একটি নাবালিকা মেয়ে তার প্রতিবেশীর বাড়িতে যাওয়ার পর বাড়িতে যাওয়ার একটি ছেলে, সে প্রাপ্তবয়স্ক ছেলে একটি, ও তার সাথে তাকে জোরপূর্বক ধর্ষণ করে এই ধরনের অভিযোগ। তো পরবর্তী সময় মেয়েটিকে ভয়ভীতি দেখানোর ফলে মেয়েটি সমস্ত ঘটনা চেপে যায় এবং সে তার মা বাবাকে বলে না, কিন্তু একের পর এক দিন যত অতিক্রান্ত হচ্ছে সে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা বোধ করতে থাকে, ফিল করতে থাকে। তো পরবর্তী সময় সে গত 17 তারিখে সে তার মার কাছে সমস্ত ঘটনা খুলে বলে। তখন তার মা তাকে নিয়ে প্রথমে হসপিটালে যায় এবং ডক্টর সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে ভর্তিও করে। তো পরে চিকিৎসা করার একদিন পরে সমস্ত ঘটনা আরও বেশি বিস্তারিতভাবে প্রকাশ পায় যে তার সাথে ধর্ষণের ঘটনাই সংঘটিত হয়েছে। এবং ওনারা গত 19 তারিখে আমাদের কাছে একটি লিখিত অভিযোগ করে, যে লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা একটি সুনির্দিষ্ট কেস নিই এবং গতকালকে এই ঘটনা যে আসামি বা দোষী বলে অভিযোগ করা হয়েছে তাকে আমরা গ্রেফতার করি এবং আজকে আমরা তাকে কোর্টে প্রেরণ করা। নাম কি এবং কোন জায়গা থেকে গ্রেফতার করব? এটা মধ্য ডুকলি এলাকা। কি ধারা প্রয়োগ করা হয়েছে? ধর্ষণ, মূলত ধর্ষণ। এবং যেহেতু মেয়েটি মানে বয়স 7 বছর, তো তার এখানে পক্সো একটু আসবেই। অভিযুক্তের নাম কি? অভিযোগ করেছে ওর মা। না, যে যাকে গ্রেফতার করা হয়েছে, যাকে আটক করা হয়েছে তার নাম হচ্ছে প্রসেনজিৎ। বাড়িটা মধ্য ডুকলি এলাকা। ওরা কি এক এলাকার? হ্যাঁ, এক এলাকা, প্রতিবেশী। অসুস্থ স্ত্রীকে দেখতে এসে খোয়াই জেলা হাসপাতালে দুর্ব্যবহারের শিকার হলো এক যুবক। হসপিটালে নিয়ে আসলাম, আমার বাচ্চারা দেখাতাম, তো বাচ্চারা নামটা লেখতেছে, তারপরে আমি ভাবছি যে আমার বউরও দেখা দেবো, বউরও একটু ব্লিডিং হইতেছে, তখন গেছি লেখানোর লিগা। তারপরে তাই একজন স্বাস্থ্যকর্মী লেখে আর কি, তাই নাম হয়তো বা সমরদা বর্মা, তাই নিয়ে কইতেছে এখন হইতো না, এরা এখানে না, এরা আউটডোরে যাও। আউটডোরে আমি কেটে দেখাবো, আউটডোরে হাড়ের ডাক্তার বসে, নতুন একজন কি ট্রাইবেল জানি তাই নিয়ে। তা আমি এখানে ম্যাডাম আছে, যেহেতু একজন মহিলার কথাটা কইতে পারবো ভালোভাবে, তাহলে আমি এই কারণে আমি যাইতে পারছি না। তো অনেক স্যার আছে, অমূল্য দেবর মা আছে, এরপর এই আমরা দেবাই শাহ, টাইমটা দেখাতে পারতাম আমি। বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স আছে 50 দিন। মানে মিসবিহেভিয়ার করছে না? খুব মানে খুব বলতে খুব খারাপ ব্যবহার। কিরকম খারাপ ব্যবহার করছে? ওই তো মানে নাম উইলে একটা না, তাই নেই দেখবো তো ম্যাডামে তো আগে মানে তাই তো দ্বিতীয় তাই রিসিপ্টটা তাই লেখতেই রাজি না নামটা। অন্যান্য স্বাস্থ্যকর্মীরা যে আসতো তারা কিছু কইছে না এরকম ব্যবহার? না, তারা তাই নিয়ে লোকে আসতো। এখন আপনি কি চাইতেছেন? আমি চাইতেছি যাতে এমন ব্যবহারটা যাতে অন্য কেউ যাতে না পায়, যাতে যেহেতু একটা ইমার্জেন্সি প্রত্যেকটা লোকে যেন ভালো একটা পরিষেবা পায়। এই কোন জায়গাটা? এটা খোয়াই হসপিটাল।
এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, ত্রিপুরা নিউজ 8 এর পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি ত্রিনা। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। মনো নদীর বাঁধ নির্মাণে এলাকাবাসীর বাধা। ঘটনা কৈলাসহর বিদ্যানগর কৈলাসহর পৌর পরিষদের 17 নং ওয়ার্ডে। তারা রাস্তা ঢুকতে দেয় না, গাড়ি টুটলি বন্ধ করিয়া রাখছে। ওই যে এইদিকে মাটি ঢুকাইতে না, কয়েকজন মারছে 4-5 জন লোক। যখন পুলিশ আইছে আইয়া তারা নামুম লেখা লইয়া গেছে আর তারা হয়েছে গাড়ি ঢুকতে দিত না। আর আমরা বিকল্প 200 মিটার জায়গা রাস্তা হাত করার লাগি ওই রাস্তার দিকে ঢুকাই লাগবে, তারা ঢুকাইতে না। ওইদিকে ঢুকাইতে গেলে বেড়া সেটা ভাঙ্গি যায়, যার কারণে এদিকে ঢুকাই যান না, দূর হয়। আর আমরা যে বাঁধ আছে 2018 যে বাঁধটা বাঁধছিল, এই বাঁধটা আমরা 200 মিটার জায়গা এটা আর্থিকভাবে আমরা এই জায়গাটা শুরু করতে আসছি। এই জায়গাটা হাইট দিয়ে আমার বাধা দিতে তখন তারা বলছে তারা রাস্তার সমস্যা মনে করে, তারা কোনো সমস্যা কোনো রিজন নাই। এরপরে পুলিশ আবার পরে কি সিদ্ধান্ত? তারাও তো ডাইরেক্ট বলছে তারা এই করে গাড়ি এসে হাত বন্ধ করা, এরা ডাইরেক্ট বলছে যে হাত বন্ধ। যারা বাধা দিয়েছে পুলিশের নাম লিখে নিয়েছে, নাম লিখে সব না, বা লোকালিটি বহুত মানুষ ভালো আছে, 10% কিছু মানুষের লেগে এই প্রবলেমটা উঠতেছে। পদ্মবিলের মৃতনাছড়া ত্রিপুরায় এই প্রথমবারের মতো সাঁওতাল মাঝি পরগনা সম্মেলন শুরু হলো আজ থেকে। রাজ্য এবং বহিরাজ্যে প্রায় 400 জন প্রতিনিধিকে নিয়ে এই সম্মেলনের শুভ সূচনা হয়। নমস্কার, জোহার। আজকে আমরা সাঁওতাল সমাজের মাঝি পারগানা সম্মেলন অনুষ্ঠিত করতে যাচ্ছি। কারণ হচ্ছে আমাদের সমাজের যে শাসন ব্যবস্থা রয়েছে, মাঝি পারগানা ব্যবস্থা, এই ব্যবস্থা কিছু ত্রুটি রয়েছে, এগুলিকে ত্রুটিমুক্ত করার জন্য। এবং আমাদের সমাজে কিছু কৃষ্টি সংস্কৃতি রয়েছে, আমাদের ভাষা রয়েছে, আমাদের লিপি রয়েছে, আমাদের কৃষ্টি সংস্কৃতি রয়েছে, যে পূজা পার্বণ রয়েছে, এগুলি আজকে ত্রিপুরাতে যেহেতু আমরা সংখ্যায় কম, এগুলি প্রায় বিলুপ্তির পথে যাচ্ছে। সেগুলি যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা তুলে দিয়ে যেতে পারি সুরক্ষিতভাবে, এর জন্য আজকের এই সম্মেলনটা করি। এবং আমাদের কৃষ্টি সংস্কৃতি যাতে অক্ষুণ্ণ থাকে, আমরা যেভাবে আমাদের পূর্বপুরুষ থেকে আমরা আমাদের কৃষ্টি সংস্কৃতি পেয়েছি, আমরাও যাতে আমাদের নবপ্রজন্মকে সুরক্ষিত হাতে তাদেরকে আমরা এটা অর্পণ করে দিয়ে যেতে পারি, তারা যাতে এর ধারক বাহক হিসাবে থাকে। আমরা এই সম্মেলনটা ত্রিপুরাতে এই প্রথম হচ্ছে, এর আগে কোনোদিন হয়নি। এর আগে হয়েছিল প্রায় 85 সনে মনে হয়েছিল, 1985। এরপরে এইবার প্রথম হচ্ছে। আজকের সম্মেলনে আমরা সিদ্ধান্ত নেব যে প্রত্যেক বছর যাতে এই সম্মেলনটা হয় এবং মাঝি পারগানা যে শাসন ব্যবস্থা রয়েছে সাঁওতালদের নিজস্ব, এইটা যাতে সবাই মেনে চলে। এবং আমাদের কাস্টমারি ল রয়েছে, কাস্টমারি লগুলি যাতে সবাই মানে। আজকে জানেন, কাস্টমারি ল না মানলে, আমরা যদি আমাদের রীতিনীতি না মানি, তাহলে আমরা যে আদিবাসী, আমরা যে সাঁওতাল, আমরা এই স্বীকৃতিটা কিন্তু আস্তে আস্তে বিলুপ্তির পথে, এটা থাকবে না আগামীতে। এখন এটা যাতে কনভার্টেড না হয়, আমাদের এগুলি যাতে সুরক্ষিত থাকে, এর জন্যই আজকের এই সম্মেলন। এই সম্মেলনে কতজন প্রতিনিধি যোগদান করেছে? সারা ত্রিপুরা রাজ্য থেকে প্রায় 400 প্রতিনিধি এখানে এসেছে। এখনো আপে ঠেনলে নেহরো কানালে জহারো কানালে যাতে আলে আপিয়া আশিসতে সাঁওতালে হিতে বুগি ডাহার। বিশ্ব শান্তির বার্তা নিয়ে শুরু হলো ধাম্মা যাত্রা। সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত বুদ্ধদেব পদযাত্রা।
শনিবার এক অনন্য উদ্যোগের সাক্ষী রইল ভারত বাংলাদেশ সীমান্ত। ভারত বাংলাদেশ মৈত্রী সেতুর সম্মুখ প্রান্ত থেকে সূচনা হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের ঐতিহাসিক পদযাত্রা ধাম্মা যাত্রা।เจริญพรตอนนี้ก็ธรรมยาตราร่วมกับคณะสงฆ์ที่อินเดียที่ตริปุระมีโอกาสได้มาร่วมสร้างบารมีกับคณะสงฆ์ที่อินเดียก็รู้สึกว่าบรรยากาศดีมากขออนุโมทนาส่งบุญให้กับพี่น้องทุกคนทั้งที่อินเดียทั้งที่ไทยแลนด์ในเนมบัติอิสฮิตฟอร์มคำพายใหญ่ไทยแลนด์ now working for country Kamiyata work for country start from Bangkok to Malaysia to Singapore to Indonesia to India now working India on 2 weeks yeah working India Tripura Assam 2 weeks that is thank you নমস্কার আজকে আমাদের আপনারা জেনে গেছেন আমাদের সুদূর ইন্ডিয়া থেকে নয় আমাদের থাইল্যান্ড থেকে আমাদের যারা আমাদের বিক্ষোভ বলবো বানতে আমরা যেটাকে বলি ওরা প্রায় 3000 কিলোমিটার 4টা দেশ পদযাত্রা করে এখানে এসেছেন তো আজকে এই আমাদের মৈত্রী ব্রিজ থেকে সাবরুম মৈত্রী ব্রিজ থেকে এক্ষণে সকাল 8টায় আমাদের শুভ সূচনা হয়ে গেছে তো তার জন্য আপনাদের চ্যানেলকেও অসংখ্য ধন্যবাদ আজকে এমন একটা সময়ের মধ্যে আপনারা জানেন সবাই এই আমাদের ভারত পাকিস্তান যুদ্ধের পরিস্থিতির মধ্য দিয়ে এই সময়ে আমাদের আমি যারা এখানে আয়োজন করেছেন যেখান থেকে ধম্মযাত্রা শান্তিকে নিয়ে আরেকটা হলো ওয়াকিং মেডিটেশন তো এই যে যৌথ এটা একটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এই সময়ের মধ্যে কারণ ভগবান বুদ্ধ বারবার শান্তির জন্য বলেছেন আমরা সবাই যাতে শান্তিতে থাকতে পারি যাতে সুস্থ থাকতে পারি এই যে আমাদের ভগবান বুদ্ধের যে বাণী সেই বাণীকে সামনে রেখে এই সময়ের মধ্যে একদিকে আমাদের শরীর চর্চাও বলতে পারে যেখানে ওয়াকিং মেডিটেশন একটা গুরুত্বপূর্ণ এই সময়ের মধ্যে আপনারা জানেন মানুষ বেঁচে থাকার জন্য প্রত্যেক দিন বিভিন্ন আমরা যে চেষ্টা করে থাকি মর্নিং ওয়াক দীর্ঘদিনের পানীয় জলের সংকটে অতিষ্ঠ হয়ে শেষমেশ রাস্তায় নামলেন ভূমিপুত্ররা। ত্রিপুরার দক্ষিণ জেলার সাবরুম মহকুমার রূপাইছড়ি আরডি ব্লকের অন্তর্গত বিষ্ণুপুর এডিসি ভিলেজের বীরেন্দ্র রোয়াজা পাড়ার বাসিন্দারা গুরুত্বপূর্ণ বিষ্ণুপুর রূপাইছড়ি সংযোগ সড়কে অবরোধ শুরু করেন। dan hikla senior tu onek iron jo iron ni ekta ta tanki dona je hok juna ekta tanki tu iron ya nai di pai ti ala ki tu na sunu lai jani prona sa prona accept khane tu ni sare ni bisna sunu tu iron auto hayak lai su legal step lani jung chesta khane jotta sung pro baksa je hoya krai singala agar mulani একদম তাহলে ছুঁ ছুঁ করে খাওয়া ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবরুম ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে আজ এক বর্ণাঢ্য মিছিল ও পথসভার মাধ্যমে অনুষ্ঠিত হল সংবিধান বাঁচাও কর্মসূচি।
প্রথমে আমি সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাই যে আজকে আমাদের আহ্বানে আপনারা এখানে এসেছেন। দেখুন, আজকে 40 সাবরুম ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে এখানে আমরা সংবিধান বাঁচাও র্যালি করছি। আমরা সংবিধান বাঁচাও র্যালি করতে বাধ্য হচ্ছি কারণ 2014 সাল থেকে আজকের দিন অবধি যবে থেকে ভারতবর্ষের ক্ষমতার মসনদে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, আমরা লক্ষ্য করে আসছি ক্রমাগতভাবে ভারতবর্ষের সংবিধানকে সেখানে দুর্বল করার পাশাপাশি তাকে কিভাবে নিষ্ক্রিয় করা যায় তার প্রচেষ্টা করে আসছে ভারতীয় জনতা পার্টির সরকার। তারই প্রতিবাদে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস দেশের সর্বত্র সংবিধানকে বাঁচানোর জন্য শপথ নিয়ে সংবিধান বাঁচাও র্যালি করে যাচ্ছে। ভারতীয় জনতা পার্টি একাধারে সংবিধানের যেই মূল মন্ত্রগুলো আছে অর্থাৎ সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, দেশের সার্বভৌমত্ব আর প্রজাতন্ত্র, এই শব্দগুলোর উপর দিয়ে বুলডোজার চালানোর কাজ তারা করে যাচ্ছে। তার প্রতিবাদে দেশের জননায়ক রাহুল গান্ধীজির নেতৃত্বে ভারতবর্ষের কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত আপনারা লক্ষ্য করেছেন আমরা ভারত জুড়ে যাত্রা করেছি। তারপর মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত রাহুল গান্ধীজি দেশের জনগণ আর দেশের সংবিধান বাঁচানোর জন্য ভারত জুড়ে ন্যায় যাত্রা করেছে। তারই অঙ্গ হিসাবে সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের নির্দেশে আমরা এই সাবরুম বাজারে সাবরুম ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে আমরা সংবিধান বাঁচাও র্যালি করছি। আজকে এখান থেকে আমাদের একটাই মেসেজ, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সমস্ত আঞ্চলিকতার ঊর্ধ্বে উঠে দেশের সংবিধান বাঁচানোর জন্য এই দেশের প্রত্যেকটি নাগরিককে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে এই যে বর্বর স্বৈরাচারী সরকার ভারতবর্ষের মধ্যে মাদক বিরোধী অভিযানে তেলিয়ামুড়ার মোহরছড়া এলাকায় বিপুল পরিমাণ ব্রাউন সুগার বাজেয়াপ্ত করে সাথে 2 পাচারকারীকে আটক করে তেলিয়ামুড়া থানার পুলিশ। আজকে আমাদের কাছে একটা গোপন সূত্রে খবর আসে যে তুইসিন্দের একটা ছেলে জয়দেব দেবনাথ, বাবার নাম দিলীপ দেবনাথ, সে কিছু তুইসিন্দের একটা ছেলে জয়দেব দেবনাথ, বাবার নাম দিলীপ দেবনাথ, সে কিছু হিরোইন ড্রাগ নিয়ে সেরা মোহরছড়া উত্তরপাড়াতে প্রভারঞ্জন দেবনাথ ওনার বাড়িতে গেছে এবং সে সেখান থেকে এই ড্রাগগুলি বিভিন্ন জায়গাতে বিক্রি এবং স্মাগলিং করার লেগে মানে চেষ্টা করতেছে। এই ইনফরমেশনটা সাথে সাথে আমাদের বলা হয়েছে যে এটা যদি পুলিশ ইমিডিয়েটলি কোনো অ্যাকশন না নেয় তাহলে এটা সে এই জায়গা থেকে মাল্টি সরাই নিতে পারে। এই ইনফরমেশন মূল্যে আমরা সাথে সাথেই এখানে যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছেন আজকের দায়িত্বে অমিত রায়চৌধুরী, ওনাকেও জানাইছি আমাদের সাথে অ্যাকম্পানি করার জন্য। আর থানার থেকে রজকমণি জমাতিয়ারকে রেড করার জন্য অথরাইজেশন দেওয়ার জন্য বলা হয়েছে, অ্যাকর্ডিংলি তাকে অথরাইজেশন দেওয়া হয়েছে। তারপর রজকমণি জমাতিয়ার স্টাফ, ওয়েগিং মেশিন, পেপার, খাম এগুলি সব কিছু নিয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ মোহরছড়া উত্তরপাড়াতে যে প্রভারঞ্জন দেবনাথ যে ওনার বাড়িতে যাওয়া হয়। ওনার বাড়িতে গিয়ে ওখানে যে লোকাল যে মেম্বার আছে, ওয়ার্ড মেম্বার এবং আরেকজন রেসপেক্টেড পার্সন, ওনাকেও ডাকা হয়ে ওর বাড়িতে ঢোকা হয় এবং ওর কাছ থেকে অনুমতি নেওয়া হয় যে মানে তার বারে আমাদের কাছে এরকম ইনফরমেশান আছে যে তার বাড়ির ভেতরে এই জয়দেব দেবনাথও ও সেখানে পাইছি। জয়দেব দেবনাথ সম্পর্কে ওই যে প্রভারঞ্জন দেববর্মার ভাগিনা হয়। জয়দেব দেববর্মার কাছে এরকম মানে হিরোইন আছে, আমাদের কাছে আপনাদের বাড়িটা আমাদের তল্লাশি করতে হবে, আপনি আমাদেরকে অনুমতি দেন। তো তখন উনি লোকাল যে ওয়ার্ড মেম্বার প্লাস আরেকজন উইটনেসের সামনেই, ডিসিএমের সামনেই উনি এটা সাইন করেছেন। তারপরে আমরা ওর বাড়িতে প্রি সার্চ মেমো রেডি করে তারপরে ওর ঘরে সার্চ করে ওই ঘরের ভেতর থেকে আমরা 2টা কেস যেগুলি হিরোইনে রাখা হয় 2টা কেস পাওয়া যায়। এর মধ্যে একটা কেসের সম্পূর্ণ ইনটেক ছিল, আর একটা কেসের ভিতরে যে হেরোইনটা ছিল এটা কিছুটা মানে ইউজ হয়ে গেছে। তো ওগুলিকে তখন আমরা
ওয়েট করে ওকে জিজ্ঞাসা করি যে এই ধরনের কন্ট্রাব্যান্ড আর্টিকেল আপনার যে কাছে যে আছে এটা কোনো ডকুমেন্ট আছে কি না, আপনি অথরাইজ কিনা, সেটা কোনো কিছু জানাতে পারে নাই। তখন আমরা এটাকে ওয়েট করা হয়। ওয়েট করার পরে এটাকে এখানে প্রায় 24 গ্রামের মতো কন্ট্রাব্যান্ড আর্টিকেল, একটার ভেতরে 18 গ্রাম আর একটার ভেতরে 6 গ্রামের মতো কন্ট্রাব্যান্ড আর্টিকেল পাওয়া যায়। তো সেগুলিকে তখন এই সাক্ষীদের উপস্থিতিতেই আমরা এগুলিকে সিজ করি এবং তাদের পরিচয়কে আমরা আমাদের কাস্টডিতে নিই এবং একটা স্পেসিফিক কেস রেজিস্টার করা হচ্ছে। তাদের দুজনকে কি আপনি অ্যারেস্ট করছেন? হ্যাঁ, তাদের দুজনকে একটা স্পেসিফিক অ্যান্টিপিএস কেসে তাদের তাদের সাথে এগুলোর সাথে খালি কুটো, হ্যাঁ এগুলির সাথে আমরা প্রায় 500টার মতো আপনার খালি ভাইলসও পেয়েছি। আচ্ছা, এগুলোর সর্বমোট বাজার মূল্য কত হতে পারে? বাজার মূল্যটা তো যেটা 24 গ্রামে প্রায় 2 লাখ, 2.25 লাখ, 2.5 লাখ থেকে 2.5 লাখ টাকা এরকম হবে। আটত্রিশ জুলাইবাড়ি মণ্ডল বিজেপির উদ্যোগে বাইখোড়া বাজারে অনুষ্ঠিত করা হয় এক সুবিশাল তিরঙ্গা র্যালি। ভারতীয় পর্যটক নৃশংসভাবে খুন হয়েছেন। আজকে আমাদের ভারতবর্ষে অন্তর্গত আমাদের এই ত্রিপুরা রাজ্যের ৩৮ জুলাইবাড়ি মণ্ডলে অধীন বাইখোড়া শাখা আমরা বাজারে একটা তিরঙ্গা র্যালি করেছি। আজকের এই র্যালির প্রথম উদ্দেশ্য হচ্ছে আমাদের ভারতবর্ষের উপর পাকিস্তানি মদতপুষ্ট আতঙ্কবাদী টেররিজম, তাদের যে তাদের যে আক্রমণ আমাদের ভারতীয় নাগরিকের উপর বেছে বেছে হিন্দুস্তানিদের খতম করা, ধর্মীয় যারা সনাতনী তাদেরকে খতম করা, তারই প্রতিবাদে আজকে আমরা বাইখোড়া বাজারে এই এলাকার সমস্ত জনগণকে নিয়ে আমরা র্যালি করেছি। আমরা এই র্যালির মাধ্যমে আমরা বার্তা দিতে চাই আমাদের যারা আমাদের ত্রিপুরা রাজ্য সহ সারা ভারতবর্ষে যারা টেররিজম করছে তাদেরকে আমরা বার্তা দিতে চাই আমরা মোদিজির পাশে আছি, আমরা ইন্ডিয়ান আর্মির পাশে আছি, আমরা হিন্দুস্তান, আমরা আমাদের যেসব রাষ্ট্রগুলা আমাদের ভারত বিরোধী কাজে যারা লিপ্ত থাকবে তাদের পাশে, তাদেরকে আমরা খতম করার জন্য আমাদের এই বাইখোড়া এলাকা আমাদের ভারতবাসী আমরা ইন্ডিয়ান আর্মির পাশে থাকব। চার ছিনতাইবাজ গ্রেফতার, বিশালগড় থানার পুলিশের হাতে উদ্ধার আগ্নেয়াস্ত্র। এখন তো আপনারা দেখছেন যে একটা দুটো ইনসিডেন্ট ধরে সবাইকে স্বাগত। আপনারা জানেন যে বিগত 17/5/2025 বিশালগড় মনুফকির দরগার এখানে একজন অনারেবল ইউনিয়ন মিনিস্টারের কনভয়ে একটা স্করপিও গাড়ির সঙ্গে একটা সিভিল ওয়াগনার ভেহিকেলের একটা টাসল হয় এবং পরবর্তী সময়ে ওই সিভিল গাড়ির যিনি ড্রাইভার, উনি স্করপিও গাড়ির যিনি ড্রাইভার ছিলেন, ওনাকে ওই ওয়াগনার গাড়ির ড্রাইভারের অন্যান্য সদস্য মানে সাথীদের সঙ্গে নিয়ে ওনাকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে ওনাকে মারপিট করে ওনার কাছ থেকে বিভিন্ন আইটেম, মোবাইল, টাকা পয়সা ছিনতাই করে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশালগড় থানাতে আমরা ওই দিনই একটা কেস রেজিস্ট্রেশন হয়, আপনারা সবাই অবগত আছেন। আন্ডার সেকশন 127(1), 324(4), 1172, 309(4)/3 5 BNS ভারতীয় নেস সংহিতার আন্ডারে। তো ওই দিনে আমরা ইনভেস্টিগেশন
শুরু করি। প্রম্পট ইনভেস্টিগেশনে আমরা যে ওয়াগনার ইনভলভ ওয়াগনার গাড়ির ড্রাইভারটা রাজকুমার সাহা, ওকে আমরা ইমিডিয়েটলি অ্যারেস্ট করি এবং আমাদের ইন্টারোগেশন আমরা শুরু করি। ইন্টারোগেশনে পরে ইনভেস্টিগেশন প্রসেসে বেশ কিছু নাম, চাঞ্চল্যকর নাম আমরা পাই এবং পরবর্তী সময়ে আপনারা জানেন যে 20 তারিখ সিমিলার কাইন্ড অফ আরেকটা ইনসিডেন্ট এদিকে ওই রাস্তার মাথায় এলাকায় সংঘটিত হয়েছে, একটা মোবাইল কে ক্যান করে। তো ওইটা রিগার্ডিংও আমরা একটা বিশালগড় থানাতে একটা কেস আমরা রেজিস্টার করি 20 তারিখ এবং দুটা কেসেরই তদন্ত করতে গিয়ে আমরা তদন্ত থেকে বেশ কিছু নাম আমরা সংগ্রহ করি এবং এপিদেরকে আমরা তুলতে শুরু করি। তো গতকাল রাত্রে এই দুটা ঘটনা যে মূল মাস্টারমাইন্ড সাগর বর্ধন ও সমরদীপ বর্ধন, ওকে আমরা জালে তুলতে পেরেছি। ওর সাথে সাথে কালকে রাত্রে আমরা ওর আরও যারা অ্যাসোসিয়েট আছে এরকম 4 জনকে আমরা, যারা আপনারা দেখতে পেয়েছেন, টোটাল 4 জনকে আমরা অ্যারেস্ট করেছি। এবং স্যার আগ্নেয়াস্ত্রটা কোথা থেকে উদ্ধার হয়েছে? সমরদীপ বর্ধনকে কোয়েশ্চেন করে ইন্টারোগেশন করার পর তার স্বীকারোক্তি মূলে আমরা আকাশ দে নামক একজন তার সাথী, ওর একটা পরিত্যক্ত বাড়ি মধুপুর থানার আন্ডারে, ওইখান থেকে আমরা একটা আগ্নেয়াস্ত্র উদ্ধার করি, যেটা আপনারা এখন দেখতে পেয়েছেন। স্যার মধুপুর নোয়াবাড়ি স্যার অ্যাকচুয়ালি একটা কমপ্লেন ছিল যে মোবাইলের যে ইনসিডেন্টটা, ওই ইনসিডেন্টে আপনাদের ডিস্ট্রিক্ট পুলিশের যে সোশ্যাল মাধ্যম আছে এই হ্যান্ডেলে আপনারা পোস্ট করেছেন যে একজন সাংবাদিক নাকি মিথ্যা রটিয়েছে এবং তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিচ্ছেন, কিন্তু এখন তো আপনারা পিস্তল বা আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পেরেছেন না। দেখুন, দ্বিতীয় যে ঘটনাটা ঘটেছে, যেটা আমরা ওই মোবাইলের ছিনতাই রিলেটেড যে ঘটনাটা প্রসঙ্গটা আপনি টেনেছেন, ওইটা মেইনলি কমপ্লেনের উপর ভিত্তি করে সবটা কেস রেজিস্ট্রেশন হয়েছে এবং ওইখানে থ্রেট এবং ইনডিউসমেন্ট এই দুটো ফ্যাক্ট আছে। যেই থ্রেট এবং ইনডিউসমেন্ট করে ওনার থেকে স্টেটমেন্ট নেওয়া হয়েছে, তো ওইটার উপরে ভিত্তি করে এই ঘটনাটা এফআইআরটা নেওয়া হয়েছে। এটার সঙ্গে এটার কোনো লিঙ্ক নেই, কিন্তু এখন তদন্তে আমরা যখন তদন্ত করছি ডিউরিং ইনভেস্টিগেশন এটা স্পষ্ট হয়েছে যে এই দুটো ঘটনার মধ্যেই এই যে আমরা এতদিন পর্যন্ত 17 তারিখ থেকে আজকে পর্যন্ত যে 6 জনকে আমরা অ্যারেস্ট করেছি, এটা একটা টোটালি একটা গ্রুপ, তারা অর্গানাইজড ওয়েতে বিশালগড়ের বিভিন্ন এলাকায় তারা বেশ কিছুদিন ধরে এই রকম ঘটনাগুলি করে যাচ্ছে। এখন আমাদের কাছে ওই কংক্রিট এভিডেন্স আছে, আমরা তদন্ত শুরু করেছি এবং ওদেরকে অ্যারেস্ট করেছি। এখন প্রথম যেই কেসটা 17 তারিখে যে অনারেবল মিনিস্টার কনভয় ওই কেসটা রিলেটেড যে ছিনতাইয়ের ঘটনাগুলি ঘটেছে, ওইটার মধ্যে আমরা টোটাল 6 জনকে আমরা অ্যারেস্ট করেছি। আর মোবাইল ছিনতাইয়ের চেষ্টার যে ঘটনাটা ঘটেছিল 20 তারিখ, ওইটাতে আমরা টোটাল 4 জনকে আমরা অ্যারেস্ট করেছি এবং এই দুটোর মধ্যে মাস্টারমাইন্ড সাগর বর্ধন বা আচ্ছা যারা অ্যারেস্ট হয়েছে আমি আপনাদেরকে বলছি। সমরদীপ বর্মন এলএচ সাগর, বাবা রতন বর্ধন, বাড়ি মধুপুর, কৌশিক দেবনাথ, বাবা কানুলাল দেবনাথ, জাঙ্গালিয়া বিশালগড়, অর্পণ সরকার কেয়ার অফ বিকাশ সরকার ঘোষপাড়া মধুপুর, আকাশ দে সন অফ প্রদীপ দে নোয়াবাড়ি মধুপুর, সাগর নম মধুপুর গোকুলনগর, আর একজন রাজকুমার সাহা ও বিশাল। স্যার আগ্নেয়াস্ত্রটা মূলত কার ছিল? আগ্নেয়াস্ত্র সাগর বর্ধন, ওকে ইন্টারোগেশন করে আমরা আকাশ দে ওর থ্রুতে আমরা এটা রিকভারি মানে কালকে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটস দেখার জন্য চোখ রাখুন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।
নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে আছি পূজা। খোয়াই জেলা কমিটির সদস্য তথা খোয়াই মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য গৌরী পালের স্মরণ সভা আজ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। আমাদের দেশের বাম গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা কমরেড মানিক সরকার বা অঞ্চল সম্পাদক যারা আছেন তাকে কাছে পেয়ে এই স্মরণ সভায় আমাদের মধ্যে উপস্থিত আছে স্বার্থের সাথে সম্পর্কযুক্ত এগুলো নিয়ে আলাদা করে কথা বলতেছে এবং সমস্যাগুলো সুরাহা করার প্রশ্নে নির্বাচিত প্রতিনিধি যারা তাদের যে ধরনের ভূমিকা গ্রহণ করা দরকার সেখানে ঘাটতি থেকে যাচ্ছে, দুর্বলতা থেকে যাচ্ছে, অসম্পূর্ণতা থেকে যাচ্ছে। এগুলো গঠনমূলক দৃষ্টিভঙ্গি কারোর বিরুদ্ধে অভিযোগ জানাবার জন্য কাউকে ছোটখাটো করার মানসিকতা নিয়ে কথাগুলি না বলে সরকারের নেতৃত্ব, পার্টি নেতৃত্ব হিসেবে আমাদের দৃষ্টিতে এনে সমস্যাগুলো দ্রুত সুরাহা করবার জন্য অনুরোধ জানাই। যেটা দেখেছি জেলা পরিষদের সহ সভানেত্রী হিসাবে গোটা জেলায় ঘুরেই কমরেড গৌরী কাজ করতে অভ্যস্ত ছিল। ভানুলাল সাহা এই জেলা পরিষদের সভাপতি ছিলেন এবং সভাপতি এবং সহ সভানেত্রী দুজনের মধ্যেই কাজের প্রশ্নে তার একটা সমঝোতা সেখানে গড়ে উঠেছিল। উভয়ের প্রতি সমান মর্যাদা রেখে সম্মতির ভিত্তিতে গোটা জেলায় ঘুরে তারা কাজ করবার চেষ্টা করেছেন এবং সরকারের যে লক্ষ্য পঞ্চায়েতকে ভিত্তি করে গ্রামাঞ্চলে পরিকাঠামো গড়ে তোলা এবং এর মধ্য দিয়ে গ্রামের যারা গরিব মানুষ, পেছনে পড়া মানুষ, দুর্বল মানুষ, তাদের জীবনযাত্রার মান জেলা কমিটির সদস্য তেলিয়ামুড়া এবং খোয়াই এই দুটি মহকুমা কমিটির যারা সদস্যরা আছে তাদের সকলকে একে একে শ্রদ্ধা জানানোর জন্য অনুরোধ করছি। আগরতলা পৌর নিগমের 14 নং ওয়ার্ড অন্তর্গত 2025 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের ওয়ার্ডের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এই ওয়ার্ড কমিটির সম্মানিত সদস্যগণ, আলোচনা দীর্ঘায়িত করার আমি বলবো আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা বা কেন্দ্রীয় যে শিক্ষানীতির ফলে শিক্ষা ব্যবস্থার যে আমূল পরিবর্তন করে সেই সুযোগটা আমাদের স্টুডেন্টকে নিতে হবে। আগে এখানে দেখা গেছে ভালো ভালো স্টুডেন্ট মাধ্যমিক পাস করার পর পারিবারিক অর্থনৈতিক কারণে কিংবা অন্যান্য সুযোগের অভাবে তারা কিন্তু আর বেশি পড়াশোনা এগিয়ে যেতে পারতেন না। অনেকে বাইরে গিয়ে মেডিকেলে পড়তে হতো বা কারিগরি বিদ্যালয়ে যেতে হতো, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ে। এখন কিন্তু এটা যেতে হয় না। এখানে আমাদের রাজ্যেই প্রচুর বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, কলেজ তৈরি হয়েছে। আমাদের কারিগরি বিদ্যালয়, ডেন্টাল কলেজ, মেডিকেল কলেজ হচ্ছে প্রচুর। কাজে এখানে যারা পড়াশোনা করে ভালো রেজাল্ট করবে তারা অটোমেটিক্যালি তারা ত্রিপুরা রাজ্যের থেকেই উচ্চতর শিক্ষা গ্রহণ করতে পেরে পরবর্তী সময় পরিবারকে কিন্তু একটা রক্ষা করবে, পাশাপাশি আমাদের রাষ্ট্র ব্যবস্থা অংশগ্রহণ করতে পারবে, রাজ্যের উন্নয়নও তারা কাজ করতে পারবেন। তো আমি বলবো যারা আজকে স্টুডেন্টরা আছেন তারা যারা কষ্ট করে, অভিভাবকরা বিশেষ করে আমি বলবো প্রথম 3টা স্তর থাকে। প্রথম যারা যেটা বলেছেন শিক্ষাগুরু হয়, বেশিরভাগ সময় বাড়িতেই থাকেন, কাজে তার মা বাবারা খুব কষ্ট করে অনেক পরিবারকে, অনেক ছাত্রছাত্রী নিজে মা বাবারা অত অভিজ্ঞতা থাকে না, তারা কিন্তু চেষ্টা করেন তার ছেলেমেয়েরা যাতে বড় জায়গায় বড়ভাবে পড়াশোনা করতে পারেন, উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেন, তারা কষ্ট করেন। কাজে তাদের দায়িত্ব হবে যে যত বড় উচ্চশিক্ষা শিক্ষিত হোক তাদের মানসিকতা থাকতে হবে যে মা বাবা, যে অভিভাবক আমাকে কষ্ট করে সারা দিন সময় ব্যয় করে নিজেকে কষ্টে অবক্ত রেখে নিজেকে ছাত্রছাত্রীদেরকে পড়িয়েছেন তাদের প্রতি লক্ষ্য রাখা, পাশাপাশি যে সমাজ ব্যবস্থা আপনাকে সহযোগিতা করেছে
উচ্চশিক্ষা গ্রহণের জন্য। সেক্ষেত্রে সমাজের প্রতি দৃষ্টি রাখা, সামাজিক কাজে সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্য শিক্ষার একটা জায়গা আছে, নিজের চরিত্র গঠন করা এবং মানসিকতা তৈরি করা, যে অন্যের জন্য আমার মানসিকতা তৈরি করতে হবে যে সেবামূলক কাজের জন্য। এটা শিক্ষার সঙ্গে শুধু পুঁথিগত বিদ্যায় একজন লোক শিক্ষিত বা মানুষ হয় না, তার অন্যান্য গুণাবলী বা চারিত্রিক গুণটা অবশ্যই থাকতে হবে। আগামী 29শে মে থেকে 25শে জুন পর্যন্ত সারা দেশের সঙ্গে রাজ্য জুড়ে পালিত হবে বিকশিত কৃষি সম্পর্ক অভিযান। এসছে আমরা বিশ্বাস করি 71 মাসের ত্রিপুরা স্টেট ইনস্টিটিউশন ফর নমস্কার জানিয়ে 10 মিনিট সময় দেব আমি জয়েন্টার আলোচনা আমার ফাইনাল এই গাইডের মধ্যে বায়ো ফার্টিলাইজার দেই অর্গানিক এটি পেস্টিসাইড স্যার মানে বিশ্বজোতিকা তৈরি নিশ্চিন্তে অনেস্টলি করুন স্যার বুঝছি এই কথা কোনো মতে জানা আমরা কলা গাছে গোড়ার মধ্যে যে প্যারেটারি মিটিং আস্তে আস্তে প্রস্তুতি সভা, এই প্রস্তুতি সভাতে আজকে আমাদের সাথে ছিলেন আমার ডান দিকে যিনি বসে আছেন উনি এডিসি এলাকার কৃষি দপ্তরের মন্ত্রী আমাদের ভবরঞ্জন রিয়াং মহোদয়। আমার বাঁ দিকে যিনি আছেন ডাইরেক্টর এগ্রিকালচার। এছাড়া এখানে উপস্থিত আছেন জেলা পরিষদের সকল সভাধিপতি, সহকারী সভাধিপতি এবং জেলা পরিষদের এগ্রি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানরা এবং রাজ্য ফার্মার্স ক্লাবের প্রধান যিনি উনিও আছেন, ডাইরেক্টর এগ্রিকালচার আছেন, হর্টিকালচার আছেন, ফিশারি আছেন, এআরডিডি আছেন, এগ্রিকালচার কলেজের প্রতিনিধি আছেন, ফিশারি কলেজের প্রতিনিধি আছে, ভেটেরিনারি কলেজের প্রতিনিধি আছে, এছাড়া আইসিএআর এবং কেবিকে প্রতিনিধি এবং বিজ্ঞানীরা আছেন। আমরা 29 মে থেকে 12 জুন পর্যন্ত সারা রাজ্যে আমরা বিকশিত কৃষি সংকল্প অভিযান অর্থাৎ ভারত কৃষি জাগরণ যাত্রা বলতে পারে, আমাদের রাজ্যে নয় সারা ভারতবর্ষ হচ্ছে। উদ্দেশ্যটা হলো কিভাবে আমরা আত্মনির্ভর হতে পারি এবং সারা দেশের মানুষ 144 কোটি মানুষকে আমরা কিভাবে খাদ্যের নিশ্চয়তা প্রদান করতে পারি। মূল জিনিস অন্ন, খাদ্যে কিভাবে নিশ্চয়তা দিতে পারি এবং এই জন্য কী কী করা উচিত এবং কেন্দ্রীয় সরকার কী করছে, আমাদের বিজ্ঞানীরা কী করছে, আমাদের দপ্তরগুলি কী করছে, এগুলি মানুষকে জানানো এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম। কখন অ্যাওয়ারনেস প্রোগ্রাম? সামনে যেটা আসছে এটা হলো খারিফ সিজন। আমাদের দুটো সিজন আছে, একটা রবি সিজন, একটা খারিফ সিজন। খারিফ সিজনের আগে আমাদের রাজ্যে কৃষকদের অ্যাওয়ারনেস করা, মানুষকে সচেতনতা দেওয়া যে আমাদের কি কি করা উচিত, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার কী করছে, আমাদের ত্রিপুরা স্টেটস রাইফেলসের দ্বাদশ বাহিনীর উদ্যোগে তেলিয়ামুড়ার ইমিউনাল ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে এক বিশেষ সিভিক অ্যাকশন কর্মসূচি সহ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। स्वागत भाषण प्रदान करें। সমাজকে সাফাই কাছে না আসতে পারে, সেজন্য আমরা টিএসআর আমাদের सबसे पहले कॉपी पेंसिल टीम स्कूल माठे एखानकार लोक আপনার दो
মিশন রূপিণী এই এরিয়ার যারা গরিব ছাত্রছাত্রী আছে তাদেরকে আমরা আমাদের যত সামান্য স্কুল ব্যাগ, খাতা, পেন্সিল, কলম দিয়ে আমরা সাহায্য করব। এখানকার যারা গরিব মহিলারা আছেন, মায়েরা আছেন, বোনেরা আছেন, তাদেরকে আমরা তাদের পরিধানে যেমন পাঁচরা আমরা দিয়ে সাহায্য করব এবং যারা পুরুষ লোক আছে গরিব তাদেরকে আমরা ধুতি দিয়ে সাহায্য করব। আমরা পিএসআর আমাদের যেখানে ক্যাম্প থাকে ক্যাম্পের পার্শ্ববর্তী এলাকাতে স্কুল, মার্কেট এইসব এরিয়াতে আমরা পঞ্চায়েত অফিস সেখানে আমরা মাঝে মধ্যে প্রয়াস মিটিং করি। প্রয়াস মিটিংয়ের মাধ্যমে সমাজের মধ্যে আজকালকে আমরা দেখতে পাচ্ছি ড্রাগের নেশার যে প্রকোপ, সেই প্রকোপ থেকে মানুষকে বিরত করা, মানুষকে যাতে আমরা সেই নেশা থেকে দূরে সরাতে পারি তার জন্য আমরা মাঝে মধ্যে আমরা প্রয়াস মিটিং করি আমাদের ক্যাম্পের পার্শ্ববর্তী এরিয়াগুলোতে। সেখানকার যুবকদেরকে নিয়ে, সেখানকার যারা বয়স্ক লোক, ভাইয়েরা সবাইকে নিয়ে আমরা ওই এরিয়াতে যারা নেশা মুক্ত হতে পারে তার জন্য চেষ্টা করি। কুমারঘাট মহকুমার অন্তর্গত ফটিকরায় বিধানসভা কেন্দ্রে রাজনগর গ্রামে এক বিতর্কিত ব্যবসার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় বাসিন্দারা। Oha, det går inte så mycket. Ja. দেখুন, আমার বাড়ির ঠিক অপোজিটে ওনার ফার্মটা করেছে, পাশাপাশি ঘনবসতির পাশাপাশি অনেক বাড়ি ঘর এখানে আছে। কিন্তু এটা এই শুকরের ফার্মের যে দুর্গন্ধ, আমরা কি হয় দরজা জানালা সব বন্ধ করে রাখি। আমার বাড়িতে আমার বাবা আছে, বয়স্ক বাবা, মা আছে বয়স্ক, ওরা বাইরে একটু বসে হাওয়া খাবে এই সুবিধাও নেই, ঘরের ভিতরে দরজা বন্ধ করেই থাকতে হয়। আমি শুনেছি এখানে একটা ব্লক তৈরি করার মেশিন ইনস্টল করেছেন, কিন্তু এটা যদি বিকট শব্দ হয় তাহলে তো আশেপাশের মানুষের আবার অসুবিধা হবে। ওনার নাম তো অভিজিৎ ঘোষ, উনি দাঁতের ডাক্তার। এইটার ব্যাপারে আমার ততটুকু নলেজ মানে জ্ঞান নেই, এটা ফরেস্ট ডিপার্টমেন্ট ভালো বলতে পারবে ওদের কি পালা যায় কি না যায়। এই সম্পূর্ণটা ফরেস্ট ডিপার্টমেন্টের আওতায় পড়ে, আমার অতটুকু অভিজ্ঞতা নেই। আপনার কি শুনেছি ও ওনার বাড়িতে এইসব কিছু আসে। দেখেন, আমরা চাইছি উনি ওনার ব্যবসা করুক, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু উনি এটা তো চিন্তা করতে হবে পাশাপাশি এত ঘনবসতির মধ্যে শোয়ার পারলে যে একটা দুর্গন্ধ বের হয়, ওইটাতে আমরা যদি আমাদের কোনো অসুবিধা বন্ধ করতে পারে, দুর্গন্ধ না হয়, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু এটাতে উনি তো এই সিস্টেমে করেননি এখন পর্যন্ত। ওটাতে যদি পাশাপাশি বাড়িঘরের দুর্গন্ধটা আসলে মানুষ খাওয়াতে বসলো, মানুষ ঘরে বসতে পারছে না, মাছির যন্ত্রণা, গন্ধের যন্ত্রণা সব কিছু নিয়ে একটা বিভৎসকর দিন যাপন আমরা এখন করতেছি। আমরা অনুপ চৌধুরী।
আগরতলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অঙ্গ হিসাবে আজ লুডো খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রেস ক্লাবে এবং খেলা শেষে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করলেন বিষ্ণুপদ বণিক, রানার্স শ্রীশান্ত চক্রবর্তী ও তৃতীয় স্থান অর্জন করলেন স্বরূপা রাহা। আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, আজকে শুক্রবার দেব না, তো আমি প্রথমে পুরা না তো একটু তোলো। স্পোর্টস কমিটির সম্মানিত চেয়ারম্যান পলক ঘোষ মহোদয় রয়েছেন, আগরতলা প্রেস ক্লাবের সহসম্পাদক, কোষাধ্যক্ষ, সদস্যবৃন্দ এবং স্পোর্টস কমিটির যারা রয়েছেন সবাইকে আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমার ব্যক্তিগত তরফ থেকে ওদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে থেকে ইনডোর গেম শুরু হচ্ছে আগরতলা প্রেস ক্লাবের এবং প্রত্যেক মাসে মাসে এটা চলবে, একটা একটা করে চলবে। তো এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, এর আগেও হয়েছে, তো আগামীতেও হবে এটা। তো আমরা বলবো যে যেটা আমাদের চেয়ারম্যান বলছেন যে সংখ্যাটা বাড়ানোর জন্য আমি বলবো যে সবাই যাতে আপনারা আসুন, আপনারা খেলাধুলায় অংশ নেন। সাংবাদিকতা জায়গায় থাকবে, তার মাঝেও একটু মাইন্ড রিফ্রেশের দরকার আছে সবাইরই। একটু খেলাধুলা করলেন সবাই মিলে, একটু আনন্দ ফুর্তি আমরা সবাই মিলে করবো। তো এই জন্যই আমাদের এই যে ইনডোর গেম বা কালকে যেটা হচ্ছে ফুটবল ম্যাচ এগুলো হচ্ছে এবং আগামী দিনে আরও ভালো ভালো প্রোগ্রাম আগরতলা প্রেস ক্লাব করবে। তো আমি বলবো যে আপনারা সবাই মিলে এনজয় করুন এবং সবাই মিলে সাথে থাকুন, সবাই মিলে আরও বেশি বেশি করে অংশ নিন। আমি আজকে থেকে ইনডোর গেমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করলাম। 7 দিনের শিশুর সফল অস্ত্রোপচার হাপানিয়া হাসপাতালে। আমার নাম রিপন সূত্রধর, আমার বাড়ি রানীখামার, রামকৃষ্ণপুর। আমাদের এমনি সবকিছু ঠিকই ছিল। IGM এ চেক আপ করার পরে তারা সবকিছু কইছে নর্মাল, ঠিক আছে। তো ওইখানে আমরা যখন ভর্তি হওয়ার ডেট দিছে আমরা ওইখানে গেছি। যেদিন 9 তারিখ 10 তারিখ কইছে যে ডেলিভারি করবে, 9 তারিখ ভর্তি হইতে, আমরা 9 তারিখ ভর্তি হয়েছি, 10 তারিখ ডেলিভারি হয়েছে। ডেলিভারির 2 দিন পরে বাচ্চা কিছু খাইতে পারে না, খাইলেই উল্টি করে দেয়। যার কারণে এখানে NICU-তে বাচ্চাকে নিয়ে যাওয়া হয়। তো এখানে বড় মেয়ে তারা দেখে হয়েছে যে ওয়াশ করে দিয়া একটা ড্রপ দিছিল। তারপরে মানে আবার ওই দিন পায়খানা পেচ্ছাপ করছে, সারাদিন বমি করছে না। সন্ধ্যার দিকে আবার সেম বমি শুরু হয়। বমি হওয়ার পরে আবার তারা NICU-তে নিয়ে যায়। তো এখানে NICU-তে নিয়ে যাওয়ার পরে তারা কইছে যে ভর্তি রাখতে হবে। তো এখানে ভর্তি রাখছি আমরা। ভর্তি রাখার পরে বড় গোপা ম্যাম আসছিল, উনি আয়া দেখে একটা পরীক্ষা করেছে, এক্সরে করেছে, করে তাই কইছে যে পরের দিন আয়া দেখছিল, দেখে কইছে যে আপনার বাচ্চার পেটের ভিতরে একটা নারী পেঁচ লেগে আছে। এইটার লেগে আমরা আবার দ্বিতীয়বার এটা মানে পরীক্ষাটি করুন রিটার্ন। তো সেম পরীক্ষার পরের দিন আবার ম্যামে করাইছে আর্জেন্টলি, করাইয়া কইছে যে আমরা স্যারের নাম কইছে, স্যারের কাছে রেফার করতেছি। আমার কাছে উনি আবার নাম্বার দিয়ে দিচ্ছেন স্যারের। তো আমরা ওইখান থেকে এখানে রেফার করা হয়েছে। তো স্যারের পরের দিন আমরা সাথে কথা কইছে, কথা কওয়ার পরে স্যারে কইছে যে স্যারও 2টা পরীক্ষা করাইছে, পরে কইছে যে এইটুই ঠিক,
এখন অপারেশন করতে লাগবে। তারপর অপারেশন করা হয়েছে। আজকে অপারেশন হয়েছে, কদিন হয়েছে? 9 দিন। কিরকম আছে এখন? তো ভালো আছে আমার ছেলে, অনেকটা ভালো আছে আগের থেকে। নমস্কার, আমি ডক্টর অনিন্দ বসাক, এখানে পেডিয়াট্রিক সার্জন। অ্যাকচুয়ালি বাচ্চাটাকে আইজিএম থেকে রেফার করা হয়েছিল পেডিয়াট্রিশিয়ান ডক্টর গোপা ম্যাডাম। তো উনি ওখান থেকে রেফার করেছিল এজ এ সাসপেক্টেড কেস অফ ডিউরেনাল অ্যাট্রেসিয়া বা ইন্টেস্টিনাল ম্যালরোটেশন, মানে বাচ্চা নাড়িভুঁড়িতে কোথাও না কোথাও বাধা আছে, এটা সাসপেক্ট, মানে এটা সন্দেহ করে বাচ্চাকে এখানে রেফার করা হয়েছিল। এখানে আসার পরে বাচ্চার মা বাবাকে যখন জিজ্ঞেস করলাম বাচ্চার কি হয়েছিল, কি সিমটম ছিল, তো মা বাবা বলছিল যে বাচ্চা নাকি জন্মের পরই যখন বুকে দুধ দিয়েছিল তখন কন্টিনিউয়াসলি বমি করছিল। আর এখানে আমি আসার পরে দেখলাম যে বমিটা পিত্তি কালারের, যেটা এটা খুবই খারাপ। পিত্তি কালারের বমিটা, এই যে সিমটমটা, এটা বাচ্চার নবজাত শিশুর পিত্তি কালারের বমি হওয়াটা খুবই আনইউজুয়াল এবং খুবই বাজে। মানে ইট সাজেস্ট সাম সার্জিক্যাল কমপ্লিকেশন, কোনো একটা কিছু সার্জিক্যাল কিছু একটা হয়েছে, ওটা আমরা বুঝতে পারি। তো তখন আমি বাচ্চাকে এডমিট করে নিলাম আমাদের এখানে। এডমিট করে ইউএসজি করলাম ইমিডিয়েটলি। আমরা যখন আল্ট্রাসাউন্ড করলাম তখন আল্ট্রাসাউন্ডে আমরা দেখলাম বাচ্চার পেটের ভিতরে যে ক্ষুদ্রতম নারী বলি, স্মল ইন্টেস্টাইন, এটা পুরোপুরি ঘুরপাক খেয়ে গেছিল, মানে 1.5 টার্ন টুইস্ট হয়ে গেছিল। তো এটা যদি বেশি দিন না রাখা হতো তাহলে ওই নারীগুলো পুরো পচন লেগে যেত এবং বাচ্চাকে বাঁচানো তো ইম্পসিবল ছিল। তো আমি ইউএসজি করানোর পর রিপোর্ট দেখে ইমিডিয়েটলি মা বাবাকে কাউন্সিলিং করলাম যে বাচ্চার এই কন্ডিশন, ইমার্জেন্সি সার্জারি করতে হবে। তো এই মতে আমরা সেকেন্ড ডে, মানে বাচ্চার বয়স যখন 7 দিন ছিল, এখানে আসার 2 দিনের মাথায় আমরা ইনভেস্টিগেশন করে বাচ্চাকে অপারেশন করতে নিলাম। প্রায় 2 ঘন্টার মতো লেগেছে অপারেশন করতে। নাড়ি ভুড়ি সব যেগুলো ডান দিকে ছিল এগুলোকে বাঁ দিকে করলাম, মানে যেটা স্বাভাবিকভাবে থাকে ওগুলোকে আমরা স্বাভাবিক করলাম। বাচ্চার জন্মগতভাবে কিন্তু যে নাড়িগুলি ডান দিকে থাকার কথা এগুলো বাঁ দিকে ছিল, আর বাঁ দিকের নাড়িগুলো ডান দিকে ছিল। এটা ইন্টেস্টিনাল ম্যালরোটেশন বলে, মেডিকেল সায়েন্সে আমরা এটাকে বলি ইন্টেস্টিনাল ম্যালরোটেশন উইথ মিডগাট ভলভুলাস। তো এটা খুবই একটা ইমার্জেন্সি কন্ডিশন এবং খুবই রেয়ারও বলতে পারেন। বাচ্চাকে অপারেশন করে এত ছোট বয়সে, বাচ্চার বয়স যখন 7 দিন, ডে 7 অফ লাইফ, তখন অপারেশন করার পরে এখন বাচ্চা সুস্থ আছে, এটাই আমাদের একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। এটা আমার না শুধু, এটা পুরা ক্রেডিট যাচ্ছে টিএমসি হাসপাতালের, প্লাস এসএনসিউ সিস্টার স্টাফ যারা আছে ওরা তো খুবই ভালো হেল্প করেছে। এই বাচ্চাকে কেমলা করা ইজ রিয়েলি এ চ্যালেঞ্জিং টাস্ক। ওরা এখানে রেখে কেমলা করেছে, বাচ্চাকে সময় মতো ফ্লুইড দিয়েছে, অ্যান্টিবায়োটিক চলেছে। তো এসএনসিউ সিস্টার প্লাস ওটি সিস্টার প্লাস আমাদের টিম, পেডিয়াট্রিক সার্জারি টিম প্লাস টিএমসির অন্যান্য যারা স্টাফ আছে, সবার জন্য এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট, এটাই বলতে চাই। আর এটা ভালো হয়েছে, এটা একমাত্র কারণ হচ্ছে টাইমলি রেফারেল, মানে আইজিএম এ যখনই ওরা সন্দেহ করেছিল পেডিয়াট্রিশিয়ানরা, তখনই ওরা রেফার করে দিয়েছে। যদি ডিলে হতো, ধরুন আরো 4 দিনের মাথায় রেফার করে, সেটা যদি 7 দিন বা 10 দিনের মাথায় রেফার করা হতো তাহলে পেটের ভিতরে যে ক্ষুদ্র নাড়িগুলো ছিল ওগুলো অলরেডি পচন লেগে যেত। সো আর্লি রেফারেল এবং আর্লি ডায়াগনোসিস অ্যান্ড আর্লি ট্রিটমেন্ট ইজ দ্য কি টু সাকসেস। ঠিক আছে? তো সবসময় যখনই বাচ্চা, যে কোনো নবজাত শিশু হোক, এনি পেডিয়াট্রিক পেশেন্ট, যখনই দেখবেন কিছু অস্বাভাবিক কিছু চলছে, সাথে সাথে ডাক্তারের কাছে যেতে হবে এবং অ্যাকর্ডিংলি ওই ডাক্তার যদি দেখে যে কোনো সার্জিক্যাল কন্ডিশন, ইমিডিয়েটলি পেডিয়াট্রিক সার্জনের সাথে কনসাল্ট করে নেওয়া উচিত। না হলে ডিলে যদি হয় এটা কিন্তু প্রগনোসিস খুব বাজে হয়ে যায়। সো এটাই আমি বলতে চাই যে আর্লি ডায়াগনোসিস, আর্লি ট্রিটমেন্ট এবং আর্লি রেফারেল ইজ দ্য কি টু সাকসেস। দিস ইজ দ্য বেস্ট এক্সাম্পল। এই বাচ্চা একটা হচ্ছে একটা বেস্ট এক্সাম্পল যে খুব বাজে কন্ডিশন থেকেও বাচ্চাকে আমরা এখন সুস্থ করতে পেরেছি। আগেও আপনারা এই ধরনের কিছু বেশ এরকম, হ্যাঁ, এখন তারা কিরকম রয়েছে? এখন ভালো আছে বাচ্চা, এর থেকেও বাজে বাচ্চা এখানে এসেছিল, আমরা অপারেশন করেছি, ভালো বাচ্চা এখনো ভালো আছে। এখন ওদের বয়স 2-3 বছর হয়ে গেছে। সো রেজাল্ট ইজ গুড। হ্যাঁ, কয়েকটা বাচ্চা আছে যেটা আমাদের অনেক প্রচেষ্টার পরেও বাচ্চাকে আমরা ঠিক করে তুলতে পারি না। এটা সব ফিল্ডে এটা অ্যাপ্লিকেবল। এটা আমাদের ফিল্ড না, এটা মেডিসিনেও সেম, সার্জারিতেও সেম, গাইনিতেও সেম, সব ফিল্ডে কিছু না কিছু 1-2% ফেলিওর রেট থাকেই। এখানেও সেম, 100% কেউ সাকসেস রেট দিতে পারবে না। তো হ্যাঁ, বাট এতটুকু বলতে পারি যে এখানে অনেক বাচ্চাই খুব বিরল রোগ থেকে ভালো হয়ে গেছে। এটাই আমাদের একটা অ্যাচিভমেন্ট আর কি টিএমসি হাসপাতালে। ত্রিপুরার মধ্যে এখানেই শুধু হাপানিয়াতেই শুধু পেডিয়াট্রিক বা নিওনেটাল সার্জারি হচ্ছে এবং সফলভাবেই হচ্ছে। চাকরির পরিসংখ্যান নিয়ে মুখ্যমন্ত্রী একবার একরকম বক্তব্য। এই বিষয় নিয়ে শ্বেতপত্র দাবি করে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সাংবাদিক সম্মেলন।
তা ফিরিয়ে দিতে পারবেন রাজ্যের বিজেপি দল, পারবেন না। আমরা দেখতে পাই সেখানে 3 থেকে 4 বছর চলে যাচ্ছে, এর বাইরে বিভিন্ন সময় ইন্টারভিউর নামে এই সরকারটা কত বড় একটা দেউলিয়া সরকার, এই সরকারটা কত বড় একটা প্রতারণার সরকার। বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরের ইন্টারভিউর নামে তারা বেকারদের কাছ থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে। আমরা সব বিভিন্ন সময় দেখি স্টেট কোঅপারেটিভ ব্যাংক, জিআরবিটির কথা বলুন, জিআরএস এর কথা বলুন, এসটিডিটির কথা বলুন, বিভিন্ন সময় ট্যাটের কথা বলুন, বিভিন্ন দপ্তরে টিপিএসসির কথা বলুন, যে যে দপ্তরের ইন্টারভিউর নাম নেওয়া হয়, নাম করে ইন্টারভিউ ডাকা হয়, সেখানে যুবকদের কাছ থেকে, এই নিরীহ গরিব অসহায় যুবকদের কাছ থেকে, যাদের কাছে টাকা নেই, যারা অর্থ উপার্জন করেন না, তাদের কাছ থেকে তারা টাকা উপার্জন করছেন। সাম্প্রতিক একটা ঘটনা আপনাদেরকে বলি। এই 2025-26 সালে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে গর্বের সঙ্গে, অহংকারের সঙ্গে বলছেন যে আগে সরকার বলতেন নার্স নার্স নার্সিং, আমরা এখন এই শব্দটাকে বাদ দিয়ে দিয়েছি, আমরা বলছি যে নার্সিং অফিসার। ভালো কথা, নার্সিং অফিসার আপনারা নাম দিয়েছে। এই নার্সিং অফিসারের নাম দিয়ে ধরুন তারা এই দেখলাম সাম্প্রতিক কালে নার্সিং নিয়োগ করবেন তারা, সেখানে তারা ক্যাটাগরি ভাগ করেছে, এমএসসি, বিএসসি নার্সিং, জেএনএম নার্সিং, এএনএম নার্সিং। এবার দেখা গেছে আমি যদি নার্সিং হয়ে 5টা ডিপার্টমেন্টে তারা ক্যাটাগরিতে ভাগ করছে। এই ভাগ করার পর 5টা ডিপার্টমেন্টে যদি আমি বা একটা বেকার যদি সেখানে তার চাকরির জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য তার ফর্ম ফিল আপ করে, সেখানে পার ক্যান্ডিডেটকে 200 টাকা করে দিতে হবে। তাহলে একটা ক্যান্ডিডেট 5 জায়গায় ফর্ম ফিল আপ করলে তাকে 200 টাকা করে 1000 টাকা দিতে হচ্ছে। তা আমি তো চাকরি যদিও পাই, একটাতে পাবো, 5টাতে পাবো না, আবার নাও পাই। সিআইটিও রাজ্য অফিসে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য কমিটির সদস্য গৌরী পালের স্মরণ সভা করা হয়। এখানে এই ধরনের সভা করার জন্য মানসিকভাবে আমরা প্রস্তুত ছিলাম না। আমরা ভাবতেও পারিনি এই অসময়ে আমাদের সাথী রাজ্য কমিটির অন্যতম সদস্যা কমরেড গৌরী পাল আমাদেরকে ছেড়ে চলে যাবেন। সেই গৌরী পাল গত রাজ্য কমিটির সভায় এসেছিলেন। আমাদের রাজ্যে যে একটা সন্ত্রাস আবহ, এই পরিস্থিতির মধ্যে সংগঠনকে কিভাবে মজবুত করা যায়, সংগঠনের কাজকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, এখানে আলোচনা করেছিলেন। এবং খোয়াই মহকুমার মধ্যে যেই ধরনের দুষ্কৃতীরা বিভিন্নভাবে আমাদের নারী আন্দোলনের যারা কাজ করছেন তাদেরকে বিভিন্নভাবে হুমকি দিয়ে থাকেন, প্রায় সময়ই কাজ করতে সমস্যা হচ্ছে, কিন্তু থেমে থাকেনি, সেখানে এগিয়ে গিয়েছিলেন। এই বার্তা গত রাজ্য কমিটির সভায়ও কমরেড গৌরী পাল দিয়ে গিয়েছিলেন। আজকে গৌরী পাল নেই, আজকে আমরা ভাবতেও পারছি না যে তার স্মরণ সভা আমাদের করতে হবে। কমরেড গৌরী পাল ছিলেন সংগঠক, যুবক আন্দোলনের মাধ্যমে আসলে পরেও নারী সংগঠনের অগ্রণী কর্মী ছিলেন। প্রশাসনের দায়িত্বের সঙ্গে আমাদের সংগঠনের কাজে কোনো ঘাটতি ছিল না। খোয়াই মহকুমা সন্ত্রাস এলাকা, সম্পূর্ণ এলাকা ঘুরে উনি সংগঠনের কাজ করেছিলেন। সংগঠনকে শক্তিশালী করার জন্য নারীদের বিয়ের 3 মাস পর থেকে যৌতুকের জন্য নতুন বউকে অত্যাচার করতে শুরু করলেন ধলেশ্বরের নিবাসিনী সুজিত সাহার ছেলে শুভঙ্কর সাহা সহ তার পরিবার। বিয়ে হয়েছে 20 ফেব্রুয়ারি
2025-এ, হ্যাঁ, এবং বৌভাতে হয়েছে 23 তারিখ ফেব্রুয়ারি। বৌভাতের পরের থেকেই তার প্রতি ডাউরি মানে যৌতুক চাওয়ার জন্য একটা টেন্টেটিভ তৈরি হয়েছে বাড়িতে। এরপর ওরা আড়ালে আসলো, আড়াল পর ঘুরে যাওয়ার পর থেকে আরো পেশা দিয়ে আরম্ভ করেছে। বলছে তুমি আমার 10 লাখ টাকা দাও, নাহলে তোমার প্রবলেম হবে। এবং তাদের ফ্যামিলির 4 জন দেখেছে, 4 জন একই বিহেভিয়ার লোক, এই 4 জনই একই বিহেভিয়ার। ফ্যামিলিতে 1 জন 2 জন থাকে, তারা 4 জন মিলিতে পারে আমার মেয়েরে ভীষণ জুলুম করতো। 10 লাখ দাও, আদারওয়াইজ মেয়েকে তুমি তুলে আমার একটা বড় ফ্ল্যাট বানাই দাও, ছেলের এবং মা। আর পিন পয়েন্ট হইল আপনার মা এবং মেয়ে, তারা মেয়েরে ভীষণ অত্যাচার করতো। তো 1 মাস চৈত মাস গেল, এরপর থেকে মেয়েরে 12 তারিখ থেকে অত্যাচার আরম্ভ করেছে, ফিজিক্যাল টর্চারিং আরম্ভ করেছে। এরপর 16 তারিখে যে টর্চারিং করছে, এটা সে পুলিশ হেল্পলাইনে একসাথে হেল্প করে ওর সঙ্গে চেয়ারম্যান কথা বলেছে। পুলিশ কিছু করতে পারে না হয়তো। এরপরে 7 তারিখ সে ভাবছে আমরা এখানে বেঁচে থাকতে পারবো না, আমি চলে যাব। সকালবেলা গর্তে বেরিয়ে শাশুড়ি আমি চলে যাব, আমি তোমরা দেখলে আমি মরে যাবো, তুমি কাজ করো, আমার স্বর্ণটা আমার দিয়ে দেবো। কয় না, তোমার স্বর্ণটা দেওয়া হবে না, তুমি চলে যাও, আর আসবে না এখান থেকে আমার বাড়িতে। এরপর আমরা এফআইআর করলাম। এফআইআর করার পর তারা নানানভাবে আমাদের মোবাইল হোয়াটসঅ্যাপগুলো ব্লক করছে। ব্লক করে আমাদের নানান অন্য মোবাইল থেকে ট্রেনিং দেওয়া আরম্ভ করলো। এবং আমাদের যেহেতু হোয়াটসঅ্যাপ আছে, হ্যাঁ, তাদের প্রতি ট্রেনিং দেওয়া আরম্ভ করলো মোবাইলে, যে আমি মনিকা হাজব্যান্ড, আমি মনিকাকে আমার এখানে পাঠাও, আমাদের টাকা লাগবে 10 লাখ টাকা ইমিডিয়েটলি। এরপর আমরা করলাম কি, এই 17 তারিখের যখন স্বর্ণ না নিয়ে আইয়া পড়লো, তখন কি করলো, ও আমার বাড়িতে, এখন আমার বাড়িতে। এবং তারা পুলিশ এসে কেস করেছে। কেস করার পর ওই ইস্ট মুভমেন্টস গুলো কেস করছে। এরপর তাদের দেখা দিয়ে আমি কি করলাম, আমরাও ওয়েস্ট কোতোয়ালি করছি এফআইআর। আমাদের এফআইআরটা অলরেডি ইস্যু হয়ে গেছে, রুলস ইয়াতে 41 রেজ হয়ে গেছে। এরপরে তারা কি করছে, ইস্ট কোতোয়ালি আমাদেরও ডাকছে, আমাদের বক্তব্য আমরা পেশ করেছি। আমার ছেলের ড্রব্যাকগুলো বলেছি, যে ছেলের এই গোনা কত, তার নানান প্রবলেম, এইজ তুমি লুকাই দিচ্ছ, তার চর্মরোগ আছে, সেক্সুয়াল ইনফার্টিলিটি, হ্যাঁ, এরপর সেই ক্যান নট মুভ অ্যালন, এইসব দিয়ে আমরা তাদের বক্তব্য পেশ করেছি আর কি। করবো তারা কি করলো, আমাদের কোনো কর্ণপাতি করে না, এবং এই যে কিছু মীমাংসার জন্য কোনো অ্যাডভান্টেজ নেই ওদের, শুধু আমাদের উপরে ক্রিয়েট করছে। হ্যাঁ, তো সব তোমাদের দোষ। শ্বশুরবাড়ি তারা ওই ফটো তুলে, ছেলে সহ, ছেলে আরো ডেঞ্জারাস। এরপরে কি করলো, ওরা একদিন আমরা ইয়া করলো, ওইটা ওই কয় তারিখ ছিল জানি না, হোলির দিন, হোলির দিন ওর সব তো স্বর্ণগোনা নিয়েছে। হোলির দিন কি করলো, একটা ইয়া থাকে, কি কয় মেয়েদের মঙ্গলসূত্র থাকে, যে এটা বলছে এটা দিয়ে দাও, এটা ময়লা হয়ে যাবে, এটা তাদের দেওয়া জিনিস ছিল আর কি। মঙ্গলসূত্র রিমুভ করা যায় না আর কি। তো এরা জোর নিয়েছে, নানানভাবে শারীরিক এবং মানসিক অত্যাচার করছে, যেটা ইনটলারেন্স। ও তো প্রায় আমার সাথে কি বলবো, যেখানে যাই, যেখানে আমি যেখানে বিয়ের পরের দিন ও বলে জাস্ট অ্যাজ এ ফ্রেন্ড থাকতে সবসময়, হাত জোর করে বলে জাস্ট অ্যাজ এ ফ্রেন্ড তুমি থাকো, আর কদিন পরে বলে ডিভোর্স সই করে চলে যায়, এটা বলে সবসময় প্রায়। আর বলে যার যার থাল, তোমার থালটা দাও, আমার থালটাও ধুতে বলে সবসময়। আর অত্যাচার কিছু কি, এটা তো কিছু করেনি, বাট একদিন টুল নিয়ে উপরে উঠিয়েছিল, বাট এটা পারেনি করতে। আর প্রায় বলে বাবাকে বলো টাকা দিতে কোনো যাওয়ার জন্য, ফ্ল্যাট বানানোর জন্য ডিমান্ড চায়। এখন বিজনেস বন্ধ, দোকান বন্ধ করে বলো ফ্ল্যাট, সব বাড়ি বাড়ি গিয়ে শুধু বলে ফ্ল্যাটের কথা।
আপনি কি চান? আমরা বিচার চাই, এটা সিভিয়ার পানিশমেন্ট। আর ও বোনটা প্রায় ফটো তুলে মোবাইল দিয়ে ঘরে এসে, ও বোনটাকে আমি চাই আরো বিচার দেওয়া যান, সিভিয়ার পানিশমেন্ট। চলে এসেছেন কেন বাড়ি? ওরা অত্যাচার করছে, এর জন্য আমি থাকতে পারছি না। কি ধরনের অত্যাচার করছে? ওরা প্রায় কি করব বলে, কি শুধু ফটো তুলে, যেখানে বসি এখানে ছবি তুলবে, ও বোনটা তার 4 জনে মিলে শুধু অত্যাচার করবে। অত্যাচারটা কি কিরকম? অনেকভাবে তো অত্যাচার করে, আপনারটা কিরকম কিছুটা বলেন। পণের জন্য অত্যাচার করে নাকি? টাকার জন্য শুধু ফ্ল্যাট চা কেমন লামাই দিতে কইতেছে, কেবল লামাই দিছে। হাত তুলছে না আপনার গায়ে? না এই তুলছিল চেয়ারটা মারতে পারছে না, টুলটা নিয়ে করেনি। দরজা বন্ধ করে রাখে মাঝে মাঝে। হ্যাঁ, দরজা বন্ধ করে রাখে। ও একই চল একলা করে। হ্যাঁ, দরজা বন্ধ করে যাতে কেন করে এগুলা কিছু? ও শুধু মার সাথেই ঘুমায়। ও সময় ঘুমায় না, কিন্তু মার সাথে ঘুমায়। 12টা বন্ধ, টিভি অফ কইরা, কেন লাইট অফ কইরা টিভি দেখে না সঙ্গে সব বন্ধ করে টিভি দেখে। না, আপনার সাথে এরকম কেন করছে কি কিছু বুঝতে পারছেন আপনি? এটা তো বুঝতে পারিনি সেটা। কোনো দাবি দাবা কিছু করে? এখন সব হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার ব্লক করে। না, দাবি বলছি। ও তো 10 লাখ টাকা চাইছে বিজনেস করার জন্য, বাড়িতে ফ্ল্যাট বানানোর জন্য। আপনারে কইছি তুমি কওডি 10 লাখ টাকা চাইছে, রেডি কো বলি না আছে বল, যেটা সত্য এটা বলবি তো। স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের উদ্যোগে ডাকারজোলা সিএইচসি সেন্টারে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। সেখানে বিভিন্ন পরিষেবা দেওয়া হয়। ENT স্পেশালিস্ট ডক্টর সুকুমার দেববর্মা রোগী দেখছেন। আবারও সশস্ত্র ডাকাতি, জনমনে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। এবারে ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে কদমতলা থানাধীন পশ্চিম লালছড়া গ্রামের 3 নং ওয়ার্ড এলাকায়। কালকে রাত্রেবেলা আমরা রাত্রেবেলা তো দরজা টরজা লাগাই ঘুমাইছি, ঘরের মধ্যে ফ্যানও জ্বালানি আছিল আমার। তো আমি তো এই রুমে ঘুমাইছি, তো তখন তারা আইসে আইয়া দরজা ভাঙছে, দরজা ভাঙিয়া কিতা করছে, তো আমার টর্চ জ্বালাইছে। তো আমার মুখের দিকে তারা টর্চ মারছে, টর্চ মাইরা রয়েছে, ঘর অন্ধকার আছিল, মাইরা রয়েছে। তো তখন আমার কিতা করছে, তারা লগে লগে আমার কোনো কথা না হইয়া, তখন আমি জিজ্ঞেসি খেয়ে তোমরা কই থেকে আইছো কারা? তখন তারা কিতা করছে, আমার হাত বাঁধছে, মুখ বাঁধছে, পা বান্ধি লাইছে, বান্ধিয়া কইছে তুই চুপ থাক, তুই কোনো কথা কইবে না, যদি তুই কোনো কথা কস বা চিৎকার দেস তাইলে তোর বাবারে আমরা মারি লাইম। হ্যাঁ, তা আমার তো কিছু করার নেই, আমার আছে আমার বাবা মা সবের আগে। তো আমি কিতা হচ্ছে তারা কথায় মানে তারা কথাটা শুনি না, কোনো কিচ্ছু হয়েছে না। তো আমার খালি তারা জিজ্ঞাসা শোনা হয় আমরা কাছে কিচ্ছু নাই, আমরা খুব গরিব মানুষ, এরকম তারা আমি হইছি। আর বাবারে শুনছি তারা এখানে টাকা দেওয়ার লেগে। তো আমি তারপরে তারা যখন আমি হয়েছি কিচ্ছু নাই, তখন তারা কিতা করছে, এখানে যে আমার শখের আছে, গ্লাসটা আছে, ড্রয়ারে আছে, সব কিছু খুলছে, তারা তরচঞ্চ করে মানে যা পাইছে টাকা পয়সা কইন প্লাস সোনা গয়না যাই আসিল সব তারা লইছে। তো লইয়া এরপরে তারা আমারে কইছে যে কিটা ওই মানে আর কইছো না আছে আর কইছো না আছে, নাইলে তোর বাবারে আমরা মারিলাই। আমি একদম সত্যি কথা কই, আর যা আসলো তোমরা নিছো গিয়া, আর আমরার কাছে এখন বর্তমানে কিচ্ছু নাই,
কিচ্ছু নাই মানে কিচ্ছু নাই। তো এরপরে তারা কি তারা ট্রস মারা তো আসলো, আমার মুখের দিকে চাইছে, চাইয়া দেখছে আমার খানের মধ্যে আছে। তো খানেরটিও তারা খুললা নিছে, খুললা নেওয়ার পরে এরপরে তারা আমারে কইছে, শুন তুই কোনো চিৎকার উৎকার কিছু দিবে না, আমরা তুই একটা মেয়ে মানুষ এটাও আমরা বুঝি, আর তুই কর, এটা মনে করিস না যে আমরা মানে তোরার কোনো ক্ষতি করার লেগে আইছি, তোরার মানুষের কোনো ক্ষতি করতাম না, তোরা এটা আমরা একটা মজবুরি আছিল, আমরা ঘরে আমরা মা বোন আছে, তো একটা আমার মজবুরি আছিল, মজবুরির কারণে আমরা আইছি, নাইলে এরকম কাজ আমরা করলাম না। তারপরে তারা আমরা বান্ধিয়া এরপরে গেছে গিয়া। তো এরপরে আমি আমার হাত তারার গেছে গিয়া, তো হাত তো এইরকম আমার হাতটা বান্ধা আছিল। এরপরে আমি পা খুলছি, পা খুললা এরকমই পাটা খুলছি, খুললা হাত খুব টাইট করে বাঁধছে, কসলা কসলি কইরা গুছতে কইরা অনেক কষ্ট হাতটা খুলছি, খুললা মুখ খুলি এরপরে আইছি বাবার কাছে, এই ঘর বাবারে হাত পা মুখ খুললা দিছে। কটার সময় ঘটনাটা? তারা যখন গেছে তখন আমি দেখছি 3টা বাজে, তার মানে আনুমানিক তারা 2টা উঠে আইছে। এরপরে উঠে চুপ থাক চিল্লাই চালাইলে, কিন্তু তোর বাবারে আমরা মারিলাইমো ফাটিলাইমো। এরপরে আর আমি খবরের জেরে গ্রেফতার 7 বছরের শিশুকন্যা ধর্ষণে অভিযুক্ত প্রসেনজিৎ পাল। মধ্য ডুকলি এলাকায় নাবালিকা ধর্ষণ কাণ্ডে পশ্চিম মহিলা থানায় অবশেষে গ্রেফতার অভিযুক্ত প্রসেনজিৎ পাল। গত 19 তারিখে মহিলা থানা আগরতলা পশ্চিম মহিলা থানাতে একটি অভিযোগ হয় যে একটি নাবালিকা ধর্ষণ হয়েছে। তো ঘটনা বিস্তারিত যেভাবে অভিযোগ করা হয়েছে সেটা হচ্ছে প্রকৃত ঘটনা হচ্ছে 9 তারিখে একটি নাবালিকা মেয়ে তার প্রতিবেশীর বাড়িতে যাওয়ার পর একটি ছেলে, সে প্রাপ্তবয়স্ক ছেলে একটি, ও তার সাথে তাকে জোরপূর্বক ধর্ষণ করে এই ধরনের অভিযোগ। তো পরবর্তী সময় মেয়েটিকে ভয়ভীতি দেখানোর ফলে মেয়েটি সমস্ত ঘটনা চেপে যায় এবং সে তার মা বাবাকে বলে না, কিন্তু একের পর এক দিন যত অতিক্রান্ত হচ্ছে সে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা বোধ করতে থাকে, ফিল করতে থাকে। তো পরবর্তী সময় সে গত 17 তারিখে সে তার মার কাছে সমস্ত ঘটনা খুলে বলে। তখন তার মা তাকে নিয়ে প্রথমে হসপিটালে যায় এবং ডক্টর সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে ভর্তিও করে। তো পরে চিকিৎসা করার একদিন পরে সমস্ত ঘটনা আরও বেশি বিস্তারিতভাবে প্রকাশ পায় যে তার সাথে ধর্ষণের ঘটনাই সংঘটিত হয়েছে। এবং ওনারা গত 19 তারিখে আমাদের কাছে একটি লিখিত অভিযোগ করে, যে লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা একটি সুনির্দিষ্ট কেস নিই এবং গতকালকে এই ঘটনার যে আসামি বা দোষী বলে অভিযোগ করা হয়েছে তাকে আমরা গ্রেফতার করি এবং আজকে আমরা তাকে কোর্টে প্রেরণ করা। নাম কি এবং কোন জায়গা থেকে গ্রেফতার করুন? এটা মধ্য ডুকলি এলাকা। কি ধারা প্রয়োগ করা হয়েছে? ধর্ষণ, মূলত ধর্ষণ। এবং যেহেতু মেয়েটি মানে বয়স 7 বছর, তো তার এখানে পক্সো একটু আসবেই। অভিযুক্তের নাম কি? অভিযোগ করেছে ওর মা। না, যে যাকে গ্রেফতার করা হয়েছে, যাকে আটক করা হয়েছে তার নাম হচ্ছে প্রসেনজিৎ। বাড়িটা মধ্য ডুকলি এলাকা। ওরা কি এক এলাকার? হ্যাঁ, এক এলাকা, প্রতিবেশী। অসুস্থ স্ত্রীকে দেখতে এসে খোয়াই জেলা হাসপাতালে দুর্ব্যবহারের শিকার হলো এক যুবক। হসপিটালে নিয়ে আসলাম, আমার বাচ্চারা দেখাতাম, তো বাচ্চার নামটা লিখতেছে, তারপরে আমি ভাবছি যে আমার বউরও দেখা দেবো, বউরও একটু ব্লিডিং হইতেছে, তখন গেছি লেখানোর লিগা। তারপরে তাই একজন স্বাস্থ্যকর্মী দেখে আর কি, তাই নাম হয়তো বা সমরজা বর্মা, তাই নিয়ে কইতেছে এখন হইতো না, এখানে না, এরা আউটডোরে যাও। আউটডোরে আমি কেটে দেখাবো, আউটডোরে হারের ডাক্তার বসে, নতুন একজন কি ট্রাইবেল জানি তাই নিয়ে। তা আমি এখানে ম্যাডাম আছে, যেহেতু একজন মহিলার কথাটা কইতে পারবো ভালোভাবে, তাই লিখে আমি এই কারণে আমি দেখাইতে পারছি। না তো অনেক স্যার আছে, অমূল্য দেবর মা আছে, এরপর এই আমরা দেবাই শাহ, তাই না দেখাইতে পারতাম আমি। বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স আছে 50 দিন। মানে মিসবিহেভিয়ার করছে না? খুব মানে খুব বলতে খুব খারাপ ব্যবহার। কিরকম খারাপ ব্যবহার করছে? ওই তো মানে নাম উল্লেখ তো না, তাই না দেখবো তো ম্যাডামে তো আগে মানে তাই তো দ্বিতীয় তাই রিসিপ্টটা তাই লেখতেই রাজি না নামটা। অন্যান্য স্বাস্থ্যকর্মীরা যে আসতো তারা কিছু কইছে না এরকম ব্যবহার? না, তারা তাই নিয়ে লোক আসতো।
এখন আপনি কি চাইতেছেন? আমি চাইতেছি যাতে এমন ব্যবহারটা যাতে অন্য কেউ যাতে না পায়, যাতে যেহেতু একটা ইমার্জেন্সি প্রত্যেকটা লোকে যেন ভালো একটা পরিষেবা পায়। এই কোন জায়গাটা? এটা খোয়াই হসপিটাল। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, ত্রিপুরা নিউজ 8 এর পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি ত্রিনা। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। মনো নদীর বাঁধ নির্মাণে এলাকাবাসীর বাধা। ঘটনা কৈলাসহর বিদ্যানগর কৈলাসহর পৌর পরিষদের 17 নং ওয়ার্ডে। তারা রাস্তা ঢুকতে দেয় না, গাড়ি টুটলি বন্ধ করিয়া রাখছে। ওই যে এদিকে মাটি ঢুকাইতে না, কয়েকজন মারছে 4-5 লোক। এখন পুলিশ আইছে, আইয়া তারা নাম লেখা লইয়া গেছে। আর তারা হয়েছে গাড়ি ঢুকতে দিত না। আর আমরা বিকল্প 200 মিটার জায়গা রাস্তা হাত করার লাগি ওই রাস্তার দিকে ঢুকাই লাগবে, তারা ঢুকাইতে না। ওইদিকে ঢুকাইতে গেলে বেড়া সেটা ভাঙ্গি যায়, যার কারণে এদিকে ঢুকাই যান না। আর আমরা যে বাঁধ আছে 2018 যে বাঁধটা বাঁধছিল, এই বাঁধটা আমরা 200 মিটার জায়গা এটা আর্থিকভাবে আমরা এই জায়গাটা শুরু করতে আসছি। এই জায়গাটা হাইটে দিয়ে আমার বাধা দিতে তারা রাস্তার সমস্যা মনে করে, তারা কোনো সমস্যা কোনো রিজন নাই। এরপরে পুলিশ আবার পরে কি সিদ্ধান্ত? তারাও তো ডাইরেক্ট তারা এই করে গাড়ি এক্সিট করার জন্য হাত বন্ধ করা, এরা ডাইরেক্ট করছে হাত বন্ধ। যারা বাধা দিয়েছে পুলিশের নাম লিখে নিয়েছে, নাম লিখে কয়েকজন 4-5 জন, সব না বা লোকালিটি বহুত মানুষ ভালো আছে, 10% কিছু মানুষের লেগে এই প্রবলেমটা হচ্ছে। পদ্মবিলের মৃতনা ছড়া ত্রিপুরায় এই প্রথমবারের মতো সাঁওতাল মাঝি পরগনা সম্মেলন শুরু হলো আজ থেকে। রাজ্য এবং বহিরাজ্যে প্রায় 400 জন প্রতিনিধিকে নিয়ে এই সম্মেলনের শুভ সূচনা হয়। নমস্কার, জোহার। আজকে আমরা সাঁওতাল সমাজের মাঝি পারগানা সম্মেলন অনুষ্ঠিত করতে যাচ্ছি। কারণ হচ্ছে আমাদের সমাজের যে শাসন ব্যবস্থা রয়েছে, মাঝি পারগানা ব্যবস্থা, এই ব্যবস্থা কিছু ত্রুটি রয়েছে, এগুলিকে ত্রুটিমুক্ত করার জন্য। এবং আমাদের সমাজে কিছু কৃষ্টি সংস্কৃতি রয়েছে, আমাদের ভাষা রয়েছে, আমাদের লিপি রয়েছে, আমাদের কৃষ্টি সংস্কৃতি রয়েছে, যে পূজা পার্বণ রয়েছে, এগুলি আজকে ত্রিপুরাতে যেহেতু আমরা সংখ্যায় কম, এগুলি প্রায় বিলুপ্তির পথে যাচ্ছে। সেগুলি যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা তুলে দিয়ে যেতে পারি সুরক্ষিতভাবে, এর জন্য আজকের এই সম্মেলনটা করা। এবং আমাদের কৃষ্টি সংস্কৃতি যাতে অক্ষুণ্ণ থাকে, আমরা যেভাবে আমাদের পূর্বপুরুষ থেকে আমরা আমাদের কৃষ্টি সংস্কৃতি পেয়েছি, আমরাও যাতে আমাদের নবপ্রজন্মকে সুরক্ষিত হাতে তাদেরকে আমরা এটা অর্পণ করে দিয়ে যেতে পারি, তারা যাতে এর ধারক বাহক হিসাবে থাকে। আমরা এই সম্মেলনটা ত্রিপুরাতে এই প্রথম হচ্ছে, এর আগে কোনোদিন হয়নি। এর আগে হয়েছিল প্রায় 85 সনে মনে হয়েছিল, 1985 সনে। এরপরে এইবার প্রথম হচ্ছে। আজকে সম্মেলনে আমরা সিদ্ধান্ত নেব যে প্রত্যেক বছর যাতে এই সম্মেলনটা হয় এবং মাঝি পারগানা যে শাসন ব্যবস্থা রয়েছে সাঁওতালদের নিজস্ব, এইটা যাতে সবাই মেনে চলে। এবং আমাদের কাস্টমারি ল রয়েছে, কাস্টমারি লগুলি যাতে সবাই মানে। আজকে জানেন, কাস্টমারি ল না মানলে, আমরা যদি আমাদের রীতিনীতি না মানি, তাহলে আমরা যে আদিবাসী, আমরা যে সাঁওতাল, আমরা এই স্বীকৃতিটা কিন্তু আস্তে আস্তে বিলুপ্তির পথে, এটা থাকবে না আগামীতে। এখন এটা যাতে কনভার্টেড না হয়, আমাদের এগুলি যাতে সুরক্ষিত থাকে, এর জন্যই আজকের এই সম্মেলন। এই সম্মেলনে কতজন প্রতিনিধি যোগদান করেছে? সারা ত্রিপুরা রাজ্য থেকে প্রায় 400 প্রতিনিধি এখানে এসেছে। এখনো আপে ঠেনলে নেহরো কানালে জহারো কানালে যাতে আলে আপিয়া আশিস দে সাঁওতালে হিতে বুগি ডাহার।
বিশ্ব শান্তির বার্তা নিয়ে শুরু হলো ধম্মযাত্রা। সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত বুদ্ধদেব পদযাত্রা। শনিবার এক অনন্য উদ্যোগের সাক্ষী রইল ভারত বাংলাদেশ সীমান্ত। ভারত বাংলাদেশ মৈত্রী সেতুর সম্মুখ প্রান্ত থেকে সূচনা হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের ঐতিহাসিক পদযাত্রা ধম্মযাত্রা।เดี๋ยวก่อนตอนนี้ก็ธรรมญาตราร่วมกับคณะสงฆ์ที่อินเดียที่ตริปุระมีโอกาสได้มาร่วมสร้างบารมีกับคณะสงฆ์ที่อินเดียก็รู้สึกว่าบรรยากาศดีมากขออนุโมทนาส่งบุญให้กับพี่น้องทุกคนทั้งที่อินเดียทั้งที่ไทยแลนด์ในเนมบัติอิสฮิตfrom Kamphayai Thailand now working for country Kamyata work for country start from Bangkok to Malaysia to Singapore to Indonesia to India now working India on 2 weeks working India Tripura Assam 2 weeks that to thank you নমস্কার আজকে আমাদের আপনারা জেনে গেছেন আমাদের সুদূর ইন্ডিয়া থেকে নয় আমাদের থাইল্যান্ড থেকে আমাদের যারা আমাদের ভিক্ষুক বলবো বানতে আমরা যেটাকে বলি ওরা প্রায় 3000 কিলোমিটার 4টা দেশ পদযাত্রা করে এখানে এসেছেন। তো আজকে এই আমাদের মৈত্রী ব্রিজ থেকে সাবরুম মৈত্রী ব্রিজ থেকে এক্ষণে সকাল 8টায় আমাদের শুভ সূচনা হয়ে গেছে। তো তার জন্য আপনাদের চ্যানেলকেও অসংখ্য ধন্যবাদ। আজকে এমন একটা সময়ের মধ্যে আপনারা জানেন সবাই এই আমাদের ভারত পাকিস্তান যুদ্ধের পরিস্থিতির মধ্য দিয়ে এই সময়ে আমাদের আমি যারা এখানে আয়োজন করেছেন যেখান থেকে ধম্মযাত্রা শান্তিকে নিয়ে আরেকটা হলো ওয়াকিং মেডিটেশন। তো এই যে যৌথ এটা একটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এই সময়ের মধ্যে, কারণ ভগবান বুদ্ধ বারবার শান্তির জন্য বলেছেন আমরা সবাই যাতে শান্তিতে থাকতে পারি, যাতে সুস্থ থাকতে পারি। এই যে আমাদের ভগবান বুদ্ধের যে বাণী সেই বাণীকে সামনে রেখে এই সময়ের মধ্যে একদিকে আমাদের শরীর চর্চাও বলতে পারে, যেখানে ওয়াকিং মেডিটেশন একটা গুরুত্বপূর্ণ এই সময়ের মধ্যে। আপনারা জানেন মানুষ বেঁচে থাকার জন্য প্রত্যেক দিন বিভিন্ন আমরা যে চেষ্টা করে থাকি মর্নিং ওয়াক। দীর্ঘদিনের পানীয় জলের সংকটে অতিষ্ঠ হয়ে শেষমেশ রাস্তায় নামলেন ভূমিপুত্ররা। ত্রিপুরার দক্ষিণ জেলার সাবরুম মহকুমার রূপাইছড়ি আরডি ব্লকের অন্তর্গত বিষ্ণুপুর এডিসি ভিলেজের বীরেন্দ্র রোয়াজা পাড়ার বাসিন্দারা গুরুত্বপূর্ণ বিষ্ণুপুর রূপাইছড়ি সংযোগ সড়কে অবরোধ শুরু করেন। dan hikla senior tu onek iron jo iron ni ekta ta tanki dona je hok juna ekta tanki tu iron ya nai di pai ti ala ki tu na sunu lai jani korona sab to sunu accept khane to ni sari bisina sunu tu iron auto hayak lai su legal step lani jung chesta khane jotta sung pro baksa je hoya krai sila majar mulani একদম তাহলে ছুঁচো তোর খাওয়া
ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবরুম ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে আজ এক বর্ণাঢ্য মিছিল ও পথসভার মাধ্যমে অনুষ্ঠিত হল সংবিধান বাঁচাও কর্মসূচি। প্রথমে আমি সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাই যে আজকে আমাদের আহ্বানে আপনারা এখানে এসেছেন। দেখুন, আজকে 40 সাবরুম ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে এখানে আমরা সংবিধান বাঁচাও র্যালি করছি। আমরা সংবিধান বাঁচাও র্যালি করতে বাধ্য হচ্ছি কারণ 2014 সাল থেকে আজকের দিন অবধি যবে থেকে ভারতবর্ষের ক্ষমতার মসনদে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, আমরা লক্ষ্য করে আসছি ক্রমাগতভাবে ভারতবর্ষের সংবিধানকে সেখানে দুর্বল করার পাশাপাশি তাকে কিভাবে নিষ্ক্রিয় করা যায় তার প্রচেষ্টা করে আসছে ভারতীয় জনতা পার্টির সরকার। তারই প্রতিবাদে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস দেশের সর্বত্র সংবিধানকে বাঁচানোর জন্য শপথ নিয়ে সংবিধান বাঁচাও র্যালি করে যাচ্ছে। ভারতীয় জনতা পার্টি একাধারে সংবিধানের যেই মূল মন্ত্রগুলো আছে অর্থাৎ সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, দেশের সার্বভৌমত্ব আর প্রজাতন্ত্র, এই শব্দগুলোর উপর দিয়ে বুলডোজার চালানোর কাজ তারা করে যাচ্ছে। তার প্রতিবাদে দেশের জননায়ক রাহুল গান্ধীজির নেতৃত্বে ভারতবর্ষের কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত আপনারা লক্ষ্য করেছেন আমরা ভারত জুড়ো যাত্রা করেছি। তারপর মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত রাহুল গান্ধীজি দেশের জনগণ আর দেশের সংবিধান বাঁচানোর জন্য ভারত জুড়ো ন্যায় যাত্রা করেছে। তারই অঙ্গ হিসাবে সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের নির্দেশে আমরা এই সাবরুম বাজারে সাবরুম ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে আমরা সংবিধান বাঁচাও র্যালি করছি। আজকে এখান থেকে আমাদের একটাই মেসেজ, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সমস্ত আঞ্চলিকতার ঊর্ধ্বে উঠে দেশের সংবিধান বাঁচানোর জন্য এই দেশের প্রত্যেকটি নাগরিককে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে এই যে বর্বর স্বৈরাচারী সরকার ভারতবর্ষের মধ্যে মাদক বিরোধী অভিযানে তেলিয়ামুড়ার মোহরছড়া এলাকায় বিপুল পরিমাণ ব্রাউন সুগার বাজেয়াপ্ত করে সাথে 2 পাচারকারীকে আটক করে তেলিয়ামুড়া থানার পুলিশ। আজকে আমাদের কাছে একটা গোপন সূত্রে খবর আসে যে তুইসিন্দের একটা ছেলে জয়দেব দেবনাথ, বাবার নাম দিলীপ দেবনাথ, সে কিছু তুইসিন্দের একটা ছেলে জয়দেব দেবনাথ, বাবার নাম দিলীপ দেবনাথ, সে কিছু হিরোইন ড্রাগ নিয়ে এসে মোহরছড়া উত্তরপাড়াতে প্রভারঞ্জন দেবনাথ ওনার বাড়িতে গেছে এবং সে সেখান থেকে এই ড্রাগগুলি বিভিন্ন জায়গাতে বিক্রি এবং স্মাগলিং করার লেগে মানে চেষ্টা করতেছে। এই ইনফরমেশনটা সাথে সাথে আমাদের বলা হয়েছে যে এটা যদি পুলিশ ইমিডিয়েটলি কোনো অ্যাকশন না নেয় তাহলে এটা সে এই জায়গা থেকে মাল্টি সরাই নিতে পারে। এই ইনফরমেশন মূল্যে আমরা সাথে সাথেই এখানে যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছেন আজকের দায়িত্বে অমিত রায়চৌধুরী, ওনাকেও জানাইছি আমাদের সাথে অ্যাকম্পানি করার জন্য। আর থানার থেকে রজকমণি জমাতিয়ারকে রেড করার জন্য অথরাইজেশন দেওয়ার জন্য বলা হয়েছে, অ্যাকর্ডিংলি তাকে অথরাইজেশন দেওয়া হয়েছে। তারপর রজকমণি জমাতিয়ার স্টাফ, ওয়েগিং মেশিন, পেপার, খাম এগুলি সব কিছু নিয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ মোহরছড়া উত্তরপাড়াতে যে প্রভারঞ্জন দেবনাথ যে ওনার বাড়িতে যাওয়া হয়। ওনার বাড়িতে গিয়ে ওখানে যে লোকাল যে মেম্বার আছে, ওয়ার্ড মেম্বার এবং আরেকজন রেসপেক্টেড পার্সন, ওনাকেও ডাকা হয়ে ওর বাড়িতে ঢোকা হয় এবং ওর কাছ থেকে অনুমতি নেওয়া হয় যে মানে তার বাড়ি আমাদের কাছে এরকম ইনফরমেশন আছে যে তার বাড়ির ভেতরে এই জয়দেব দেবনাথ ও সেখানে পাইছি। জয়দেব দেবনাথ সম্পর্কে ওই যে প্রভারঞ্জন দেববর্মার ভাগিনা হয়। জয়দেব দেববর্মার কাছে এরকম মানে হিরোইন আছে, আমাদের কাছে আপনাদের বাড়িটা আমাদের তল্লাশি করতে হবে, আপনি আমাদেরকে অনুমতি দেন। তো তখন উনি লোকাল যে ওয়ার্ড মেম্বার প্লাস আরেকজন উইটনেসের সামনেই, ডিসিএমের সামনেই উনি এটা
সাইন করেছেন। তারপরে আমরা ওর বাড়িতে প্রি সার্চ মেমো রেডি করে তারপরে ওর ঘরে সার্চ করি। সার্চ করে ওই ঘরের ভেতর থেকে আমরা 2টা কেস যেগুলি হিরোইনে রাখা হয় 2টা কেস পাওয়া যায়। এর মধ্যে একটা কেসের সম্পূর্ণ ইনটেক্ট ছিল, আর একটা কেসের ভিতরে যে হেরোইনটা ছিল এটা কিছুটা মানে ইউজ হয়ে গেছে। তো ওগুলিকে তখন আমরা ওয়েট করে ওকে জিজ্ঞাসা করি যে এই ধরনের কন্ট্রাব্যান্ড আর্টিকেল আপনার যে কাছে যে আছে এটা কোনো ডকুমেন্ট আছে কিনা, আপনি অথরাইজ কিনা, সেটা কোনো কিছু জানাতে পারেনি। তখন আমরা এটাকে ওয়েট করা হয়। ওয়েট করার পরে এটাকে এখানে প্রায় 24 গ্রামের মতো কন্ট্রাব্যান্ড আর্টিকেল, একটার ভেতরে 18 গ্রাম আর একটার ভেতরে 6 গ্রামের মতো কন্ট্রাব্যান্ড আর্টিকেল পাওয়া যায়। তো সেগুলিকে তখন এই সাক্ষীদের উপস্থিতিতেই আমরা এগুলিকে সিজ করি এবং তাদের পরিচয়কে আমরা আমাদের কাস্টডিতে নিই এবং একটা স্পেসিফিক কেস রেজিস্টার করা হচ্ছে। তাদের দুজনকে কি আপনি অ্যারেস্ট করছেন? হ্যাঁ, তাদের দুজনকে একটা স্পেসিফিক অ্যান্টিপিএস কেসে তাদের সাথে এগুলোর সাথে খালি কুটো, হ্যাঁ এগুলির সাথে আমরা প্রায় 500টার মতো আপনার খালি ভাইলস পেয়েছি। আচ্ছা, এগুলো সর্বমোট বাজার মূল্য কত হতে পারে? বাজার মূল্যটা তো যেটা 24 গ্রামে প্রায় 2 লাখ, 2.25 লাখ, 2 লাখ থেকে 2.5 লাখ টাকা এরকম হবে। এদিকে দেখ। ৩৮ জুলাই বাড়িমণ্ডল বিজেপির উদ্যোগে বাইখোড়া বাজারে অনুষ্ঠিত করা হয় এক সুবিশাল তিরঙ্গা র্যালি। ভারতীয় পর্যটক নৃশংসভাবে খুন হয়েছেন। আজকে আমাদের ভারতবর্ষে অন্তর্গত আমাদের এই ত্রিপুরা রাজ্যের ৩৮ জুলাই বাড়িমণ্ডলে অধীন বাইখোড়া শাখা আমরা বাজারে একটা তিরঙ্গা র্যালি করেছি। আজকের এই র্যালির প্রথম উদ্দেশ্য হচ্ছে আমাদের ভারতবর্ষের উপর পাকিস্তানি মদতপুষ্ট আতঙ্কবাদী টেররিজম তাদের যে আক্রমণ আমাদের ভারতীয় নাগরিকের উপর বেছে বেছে হিন্দুস্তানিদের খতম করা, ধর্মীয় যারা সনাতনী তাদেরকে খতম করা, তারই প্রতিবাদে আজকে আমরা বাইখোড়া বাজারে এই এলাকার সমস্ত জনগণকে নিয়ে আমরা র্যালি করেছি। আমরা এই র্যালির মাধ্যমে আমরা বার্তা দিতে চাই যারা আমাদের ত্রিপুরা রাজ্য সহ সারা ভারতবর্ষে যারা টেররিজম করছে তাদেরকে আমরা বার্তা দিতে চাই আমরা মোদিজির পাশে আছি, আমরা ইন্ডিয়ান আর্মির পাশে আছি, আমরা হিন্দুস্তান, আমরা আমাদের যেসব রাষ্ট্রগুলা আমাদের ভারত বিরোধী কাজে যারা লিপ্ত থাকবে তাদের পাশে, তাদেরকে আমরা খতম করার জন্য আমাদের এই বাইখোড়া এলাকা আমাদের ভারতবাসী আমরা ইন্ডিয়ান আর্মির পাশে থাকব। চার ছিনতাইবাজ গ্রেফতার, বিশালগড় থানার পুলিশের হাতে উদ্ধার আগ্নেয়াস্ত্র। এখন তো আপনারা দেখছেন যে একটা দুটো ইনসিডেন্ট ধরে সবাইকে স্বাগত। আপনারা জানেন যে বিগত 17/5/2025 বিশালগড় মনুফুকির দরগার এখানে একজন অনারেবল ইউনিয়ন মিনিস্টারের কনভয়ে একটা স্করপিও গাড়ির সঙ্গে একটা সিভিল ওয়াগনার ভেহিকেলের একটা টাসল হয় এবং পরবর্তী সময়ে ওই সিভিল গাড়ির যিনি ড্রাইভার, উনি স্করপিও গাড়ির যিনি ড্রাইভার ছিলেন ওনাকে ওই ওয়াগনার গাড়ির ড্রাইভারের অন্যান্য সদস্য মানে সাথীদের সঙ্গে নিয়ে ওনাকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে ওনাকে মারপিট করে ওনার কাছ থেকে বিভিন্ন আইটেম, মোবাইল, টাকা পয়সা ছিনতাই করে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশালগড় থানাতে
আমরা ওই দিনই একটা কেস রেজিস্ট্রেশন হয়, আপনারা সবাই অবগত আছেন। আন্ডার সেকশন 127(1), 324(4), 1172, 309(4)/3 BNS ভারতীয় ন্যায় সংহিতার আন্ডারে। তো ওই দিনে আমরা ইনভেস্টিগেশন শুরু করি। প্রম্পট ইনভেস্টিগেশনে আমরা যে ওয়াগনার ওয়াগনার গাড়ির ড্রাইভারটা রাজকুমার সাহা, ওকে আমরা ইমিডিয়েটলি অ্যারেস্ট করি এবং আমাদের ইন্টারোগেশন আমরা শুরু করি। ইন্টারোগেশনে পরে ইনভেস্টিগেশন প্রসেসে বেশ কিছু নাম, চাঞ্চল্যকর নাম আমরা পাই এবং পরবর্তী সময়ে আপনারা জানেন যে 20 তারিখ সিমিলার কাইন্ড অফ আরেকটা ইনসিডেন্ট এদিকে রাস্তার মাথা এলাকায় সংঘটিত হয়েছে, একটা মোবাইল ক্যান করে। তো ওইটা রিগার্ডিংও আমরা একটা বিশালগড় থানাতে একটা কেস আমরা রেজিস্টার করি 20 তারিখ এবং দুটা কেসেরই তদন্ত করতে গিয়ে আমরা তদন্ত থেকে বেশ কিছু নাম আমরা সংগ্রহ করি এবং এপিদেরকে আমরা তুলতে শুরু করি। তো গতকাল রাত্রে এই দুটা ঘটনা, যে মূল মাস্টার মাইন্ড সাগর বর্ধন ও সমরদীপ বর্ধন, ওকে আমরা জালে তুলতে পেরেছি। ওর সাথে সাথে কালকে রাত্রে আমরা ওর আরও যারা অ্যাসোসিয়েট আছে এরকম 4 জনকে আমরা, যারা আপনারা দেখতে পেয়েছেন, টোটাল 4 জনকে আমরা অ্যারেস্ট করেছি। এবং স্যার আগ্নেয়াস্ত্রটা কোথা থেকে উদ্ধার হয়েছে? সমরদীপ বর্ধনকে কোয়েশ্চেন করে ইন্টারোগেশন করার পর তার স্বীকারোক্তি মূলে আমরা আকাশ দে নামক একজন তার সাথী, ওর একটা পরিত্যক্ত বাড়ি মধুপুর থানার আন্ডারে, ওইখান থেকে আমরা একটা আগ্নেয়াস্ত্র উদ্ধার করি, যেটা আপনারা এখন দেখতে পেয়েছেন। স্যার মধুপুর নোয়াবাড়ি স্যার অ্যাকচুয়ালি একটা কমপ্লেন ছিল যে মোবাইলের যে ইনসিডেন্টটা, ওই ইনসিডেন্টে আপনাদের ডিস্ট্রিক্ট পুলিশের যে সোশ্যাল মাধ্যম আছে এই হ্যান্ডেলে আপনারা পোস্ট করেছেন যে একজন সাংবাদিক নাকি মিথ্যা রটিয়েছে এবং তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিচ্ছেন, কিন্তু এখন তো আপনারা পিস্তল বা আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পেরেছেন না। দেখুন, দ্বিতীয় যে ঘটনাটা ঘটেছে, যেটা আমরা ওই মোবাইলের ছিনতাই রিলেটেড যে ঘটনাটা প্রসঙ্গটা আপনি টেনেছেন, ওইটা মেনলি কমপ্লেনের উপর ভিত্তি করে সবটা কেস রেজিস্ট্রেশন হয়েছে এবং ওইখানে থ্রেট এবং ইনডিউসমেন্ট এই দুটো ফ্যাক্ট আছে। যেই থ্রেট এবং ইনডিউসমেন্ট করে ওনার থেকে স্টেটমেন্ট নেওয়া হয়েছে, তো ওইটার উপরে ভিত্তি করে এই এন্টায়ার ঘটনাটা এফআইআরটা নেওয়া হয়েছে। এটার সঙ্গে এটার কোনো লিঙ্ক নেই, কিন্তু এখন তদন্তে আমরা যখন তদন্ত করছি ডিউরিং ইনভেস্টিগেশন এটা স্পষ্ট হয়েছে যে এই দুটো ঘটনার মধ্যেই এই যে আমরা এতদিন পর্যন্ত 17 তারিখ থেকে আজকে পর্যন্ত যে 6 জনকে আমরা অ্যারেস্ট করেছি, এটা একটা টোটালি একটা গ্রুপ, তারা অর্গানাইজড ওয়েতে বিশালগড়ের বিভিন্ন এলাকায় তারা বেশ কিছুদিন ধরে এই রকম ঘটনাগুলি করে যাচ্ছে। এখন আমাদের কাছে কংক্রিট এভিডেন্স আছে, আমরা তদন্ত শুরু করেছি এবং ওদেরকে অ্যারেস্ট করেছি। এখন প্রথম যে কেসটা 17 তারিখে যে অনারেবল মিনিস্টার কনভয় ওই কেসটা রিলেটেড যে ছিনতাইয়ের ঘটনাগুলি ঘটেছে, ওইটার মধ্যে আমরা টোটাল 6 জনকে আমরা অ্যারেস্ট করেছি। আর মোবাইল ছিনতাইয়ের চেষ্টার যে ঘটনাটা ঘটেছিল 20 তারিখ, ওইটাতে আমরা টোটাল 4 জনকে আমরা অ্যারেস্ট করেছি এবং এই দুটোর মধ্যেই মাস্টারমাইন্ড সাগর বর্ধন বা আচ্ছা যারা অ্যারেস্ট হয়েছে আমি আপনাদেরকে বলছি। সমরদীপ বর্মন এলাচ সাগর, বাবা রতন বর্ধন, বাড়ি মধুপুর, কৌশিক দেবনাথ, বাবা কানুলাল দেবনাথ, জাঙ্গালিয়া বিশালগড়, অর্পণ সরকার কেয়ার অফ বিকাশ সরকার ঘোষপাড়া মধুপুর, আকাশ দে সন অফ প্রদীপ দে নোয়াবাড়ি মধুপুর, সাগর নমো মধুপুর গোকুলনগর, আর একজন রাজকুমার সাহা ও বিশাল। স্যার আগ্নেয়াস্ত্রটা মূলত কার ছিল? আগ্নেয়াস্ত্র সাগর বর্ধন, ওকে ইন্টারোগেশন করে আমরা আকাশ দে ওর থ্রুতে আমরা এটা রিকভারি। মানে কালকে
এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটস দেখার জন্য চোখ রাখুন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে আছি পূজা। খোয়াই জেলা কমিটির সদস্য তথা খোয়াই মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য গৌরী পালের স্মরণ সভা আজ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। আমাদের দেশের বাম গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা কমরেড মানিক সরকার বা অঞ্চল সম্পাদক যারা আছেন তাকে কাছে পেয়ে এই স্মরণ সভায় আমাদের মধ্যে উপস্থিত আছেন সরকারের সাথে সম্পর্কযুক্ত এগুলো নিয়ে আলাদা করে কথা বলতেছেন এবং সমস্যাগুলো সুরাহা করার প্রশ্নে নির্বাচিত প্রতিনিধি যারা তাদের যে ধরনের ভূমিকা গ্রহণ করা দরকার সেখানে ঘাটতি থেকে যাচ্ছে, দুর্বলতা থেকে যাচ্ছে, অসম্পূর্ণতা থেকে যাচ্ছে। এগুলো গঠনমূলক দৃষ্টিভঙ্গি কারোর বিরুদ্ধে অভিযোগ জানাবার জন্য কাউকে ছোটখাটো করার মানসিকতা নিয়ে কথাগুলি না বলে সরকারের নেতৃত্ব, পার্টি নেতৃত্ব হিসেবে আমাদের দৃষ্টিতে এনে সমস্যাগুলো দ্রুত সুরাহা করবার জন্য অনুরোধ জানাই। যেটা দেখেছি জেলা পরিষদের সহ সভানেত্রী হিসাবে গোটা জেলায় খুবই অনেক গভীর কাজ করতে অভ্যস্ত ছিল। ভানুলাল সাহা এই জেলা পরিষদের সভাপতি ছিলেন এবং সভাপতি এবং সহ সভানেত্রী দুজনের মধ্যেই কাজের প্রশ্নে দারুণ একটা সমঝোতা সেখানে গড়ে উঠেছিল। উভয়ের প্রতি সমান মর্যাদা রেখে সম্মতির ভিত্তিতে গোটা জেলায় ঘুরে তারা কাজ করবার চেষ্টা করেছেন এবং সরকারের যে লক্ষ্য পঞ্চায়েতকে ভিত্তি করে গ্রামাঞ্চলে পরিকাঠামো গড়ে তোলা এবং এর মধ্য দিয়ে গ্রামের যারা গরিব মানুষ, পেছনে পড়া মানুষ, দুর্বল মানুষ, তাদের জীবনযাত্রার মান। জেলা কমিটির সদস্য তেলিয়ামুড়া এবং খোয়াই এই দুটি মহকুমা কমিটির যারা সদস্যরা আছে তাদের সকলকে একে একে শ্রদ্ধা জানানোর জন্য অনুরোধ করছি। আগরতলা পৌর নিগমের 14 নং ওয়ার্ড অন্তর্গত 2025 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের ওয়ার্ডের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এই ওয়ার্ড কমিটির সম্মানিত সদস্যগণ, আলোচনা দীর্ঘায়িত করার আমি বলবো আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা বা কেন্দ্রীয় যে শিক্ষানীতির ফলে শিক্ষা ব্যবস্থার যে আমূল পরিবর্তন করে সেই সুযোগটা আমাদের স্টুডেন্টকে নিতে হবে। আগে এখানে দেখা গেছে ভালো ভালো স্টুডেন্ট মাধ্যমিক 12 পাস করার পর পারিবারিক অর্থনৈতিক কারণে কিংবা অন্যান্য সুযোগের অভাবে তারা কিন্তু আর বেশি পড়াশোনা এগিয়ে যেতে পারতেন না। অনেকে বাইরে গিয়ে মেডিকেলে পড়তে হতো বা কারিগরি বিদ্যালয়ে যেতে হতো, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ে। এখন কিন্তু এটা যেতে হয় না। এখানে আমাদের রাজ্যেই প্রচুর বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, কলেজ তৈরি হয়েছে। আমাদের কারিগরি বিদ্যালয়, ডেন্টাল কলেজ, মেডিকেল কলেজ হচ্ছে প্রচুর। কাজে এখানে যারা পড়াশোনা করে ভালো রেজাল্ট করবে তারা অটোমেটিক্যালি তারা ত্রিপুরা রাজ্যের থেকেই উচ্চতর শিক্ষা গ্রহণ করতে পেরে পরবর্তী সময় পরিবারকে চিন্তা রক্ষা করবে, পাশাপাশি আমাদের রাষ্ট্র ব্যবস্থা অংশগ্রহণ করতে পারবে, রাজ্যের উন্নয়নও তারা কাজ করতে পারবেন। তো আমি বলবো যারা আজকে স্টুডেন্টরা আছেন তারা যারা কষ্ট করে, অভিভাবকরা বিশেষ করে আমি বলবো প্রথম 3-4টা স্তর থাকে। প্রথম যারা যেটা বলেছেন শিক্ষাগুরু হয়, বেশিরভাগ সময় বাড়িতেই থাকেন। কাজে তার মা বাবারা খুব কষ্ট করে অনেক পরিবারকে, অনেক ছাত্রছাত্রী নিজে মা বাবারা অত অভিজ্ঞতা থাকে না, তারা কিন্তু
চেষ্টা করেন তার ছেলেমেয়েরা যাতে বড় জায়গায় বড়ভাবে পড়াশোনা করতে পারেন, উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেন, তারা কষ্ট করেন। কাজে তাদের দায়িত্ব হবে যে যত বড় উচ্চশিক্ষা শিক্ষিত হোক, তাদের মানসিকতা থাকতে হবে যে মা বাবা, যে অভিভাবক আমাকে কষ্ট করে সারা দিন সময় ব্যয় করে নিজেকে কষ্ট অবক্ত রেখে নিজেকে ছাত্রছাত্রীদেরকে পড়িয়েছেন, তাদের প্রতি লক্ষ্য রাখা, পাশাপাশি যে সমাজ ব্যবস্থা আপনাকে সহযোগিতা করেছে উচ্চশিক্ষা গ্রহণের জন্য, সেক্ষেত্রে সমাজের প্রতি দৃষ্টি রাখা, সামাজিক কাজে সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্য, শিক্ষার একটা জায়গা আছে নিজের চরিত্র গঠন করা এবং মানসিকতা তৈরি করা, যে অন্যের জন্য আমার মানসিকতা তৈরি করতে হবে সেবামূলক কাজের জন্য। এটা শিক্ষার সঙ্গে শুধু পুঁথিগত বিদ্যায় একজন লোক শিক্ষিত বা মানুষ হয় না, তার অন্যান্য গুণাবলী বা চারিত্রিক গুণটা অবশ্যই থাকতে হবে। আগামী 29শে মে থেকে 25শে জুন পর্যন্ত সারা দেশের সঙ্গে রাজ্য জুড়ে পালিত হবে বিকশিত কৃষি সম্পর্ক অভিযান। এসছে আমরা বিশ্বাস করি 71 মাসের ত্রিপুরাকে ত্রিপুরা স্টেট ইনস্টিটিউশন ফর নমস্কার জানিয়ে 10 মিনিট সময় নেব আমি জয়েন্ট আলোচনা আমার ফাইনাল এই গাইডের মধ্যে বায়ো ফার্টিলাইজার দেই অর্গানিক অর্গানিক এটি পেস্টিসাইড স্যার মানে বিশ্বজোতিকা তৈরি নিশ্চিন্তে অনেস্টলি করুন স্যার এই কথা কোনো মতে জানা আমরা কলা গাছে গোড়ার মধ্যে যে প্যারেটারি মিটিং আস্তে আস্তে প্রস্তুতি সভা, এই প্রস্তুতি সভাতে আজকে আমাদের সাথে ছিলেন, আমার ডান দিকে যিনি বসে আছেন উনি এডিসি এলাকার কৃষি দপ্তরের মন্ত্রী আমাদের ভবরঞ্জন রিয়াং মহোদয়, আমার বাঁ দিকে যিনি আছেন ডাইরেক্টর এগ্রিকালচার, এছাড়া এখানে উপস্থিত আছেন জেলা পরিষদের সকল সভাধিপতি, সহকারী সভাধিপতি এবং জেলা পরিষদের এগ্রি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানরা এবং রাজ্য ফার্মার্স ক্লাবের প্রধান যিনি উনিও আছেন, ডাইরেক্টর এগ্রিকালচার আছেন, হর্টিকালচার আছেন, ফিশারি আছেন, এআরডিডি আছেন, এগ্রিকালচার কলেজের প্রতিনিধি আছেন, ফিশারি কলেজের প্রতিনিধি আছে, ভেটেরিনারি কলেজের প্রতিনিধি আছে, এছাড়া আইসিএআর এবং কেবিকে প্রতিনিধি এবং বিজ্ঞানীরা আছেন। আমরা 29 মে থেকে 12 জুন পর্যন্ত সারা রাজ্যে আমরা বিকশিত কৃষি সংকল্প অভিযান অর্থাৎ ভারত কৃষি জাগরণ যাত্রা বলতে পারে, আমাদের রাজ্যে নয় সারা ভারতবর্ষে হচ্ছে। উদ্দেশ্যটা হলো কিভাবে আমরা আত্মনির্ভর হতে পারি এবং সারা দেশের মানুষ 144 কোটি মানুষকে আমরা কিভাবে খাদ্যের নিশ্চয়তা প্রদান করতে পারি। মূল জিনিস অন্ন, খাদ্যে কিভাবে নিশ্চয়তা দিতে পারি এবং এই জন্য কী কী করা উচিত এবং কেন্দ্রীয় সরকার কী করছে, আমাদের বিজ্ঞানীরা কী করছে, আমাদের দপ্তরগুলি কী করছে, এগুলি মানুষকে জানানো এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম। কখন অ্যাওয়ারনেস প্রোগ্রাম? সামনে যেটা আসছে এটা হলো খারিফ সিজন। আমাদের দুটো সিজন আছে, একটা রবি সিজন, একটা খারিফ সিজন। খারিফ সিজনের আগে আমাদের রাজ্যে কৃষকদের অ্যাওয়ারনেস করা, মানুষকে সচেতনতা দেওয়া যে আমাদের কি কি করা উচিত, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার কী করছে, আমাদের ত্রিপুরা স্টেটস রাইফেলসের দ্বাদশ বাহিনীর উদ্যোগে তেলিয়ামুড়ার ইমিউনাল ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে এক বিশেষ সিভিক অ্যাকশন কর্মসূচি সহ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। स्वागत भाषण प्रदान करें।
সমাজকে সাফাই কাছে না আসতে পারে, সেজন্য আমরা টিএসআর আমাদের सबसे पहले कॉपी पेंसिल टीम স্কুল মাঠে এখানকার লোক আপনার মিশন রূপিণী এই এরিয়ার যারা গরিব ছাত্রছাত্রী আছে তাদেরকে আমরা আমাদের যত সামান্য স্কুল ব্যাগ, খাতা, পেন্সিল, কলম দিয়ে আমরা সাহায্য করব। এখানকার যারা গরিব মহিলারা আছেন, মায়েরা আছেন, বোনেরা আছেন, তাদেরকে আমরা তাদের পরিধানে যেমন পাঁচরা আমরা দিয়ে সাহায্য করব এবং যারা পুরুষ লোক আছে গরিব তাদেরকে আমরা ধুতি দিয়ে সাহায্য করব। আমরা টিএসআর আমাদের যেখানে ক্যাম্প থাকে ক্যাম্পের পার্শ্ববর্তী এলাকাতে স্কুল, মার্কেট এইসব এরিয়াতে আমরা পঞ্চায়েত অফিস সেখানে আমরা মাঝে মধ্যে প্রয়াস মিটিং করি। প্রয়াস মিটিংয়ের মাধ্যমে সমাজের মধ্যে আজকালকে আমরা দেখতে পাচ্ছি ড্রাগের নেশার যে প্রকোপ, সেই প্রকোপ থেকে মানুষকে বিরত করা, মানুষকে যাতে আমরা সেই নেশা থেকে দূরে সরাতে পারি তার জন্য আমরা মাঝে মধ্যে আমরা প্রয়াস মিটিং করি আমাদের ক্যাম্পের পার্শ্ববর্তী এরিয়াগুলোতে। সেখানকার যুবকদেরকে নিয়ে, সেখানকার যারা বয়স্ক লোক ভাইয়েরা সবাইকে নিয়ে আমরা ওই এরিয়াতে যারা নেশা মুক্ত হতে পারে তার জন্য আমরা চেষ্টা করি। কুমারঘাট মহকুমার অন্তর্গত ফটিকরায় বিধানসভা কেন্দ্রে রাজনগর গ্রামে এক বিতর্কিত ব্যবসার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় বাসিন্দারা। ও হবে গেছি